নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, ডায়েরি দেখিয়ে বাঙালিকে চমকে দেওয়া কিন্তু খুব মুশকিল। সেই 1923 সালে এক বিখ্যাত বাঙালি সুকুমার রায় হেসরাম হোশিয়ারের ডায়েরি আমাদের পড়িয়েছেন। আবার 1961 সালে ঘটনাচক্রে আরেক কৃতি বাঙালি, যিনি তার পুত্র সত্যজিৎ রায় বোমযাত্রী মানে প্রফেসর শঙ্কুর ডায়েরি পড়িয়েছেন। আবার 1996 সালে গোটা দেশ একসঙ্গে আমরা দেখলাম এবং শুনলাম জৈন ভাইদের ডায়েরির কথা। আর এই 16তে এসে সাহারার ডায়েরি কিংবা বিল্লাদের ল্যাপটপে কি আছে, এটা অন্তত আমাদের চমকে দিতে পারে না। এটা রসিকতা। তো উইথ আ সিরিয়াস নোট, স্বাধীনতার প্রায় 69 বছর পর দুর্নীতি আর কেলেঙ্কারি নিয়ে এই যে যাবতীয় জাতীয় স্তরে কাদা ছোঁড়াছুঁটি দেখতে হয় 130 কোটি দেশবাসীকে, যখন সত্যি আমাদের ক্লান্ত লাগে। আমাদের আজকের সভার যে প্রস্তাব, তাতে নিঃসন্দেহে বাঙালির এবং দেশবাসীর এই ক্লান্তি, এই বিরক্তি এবং এই দুঃখ, অভিমান উঠে আসবে। তার সঙ্গে বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আসবে বলে আমি বিশ্বাস করি। এক হচ্ছে, গোটা দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের আসনে যিনি আছেন, তার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রশ্ন তুলতে গেলে শুধু একটা প্রতিষ্ঠানের হিসেবের খাতার বাইরে আরও কিছুর উল্লেখ থাকা জরুরি কিনা। আবার উল্টো দিকটা দেখুন, যে এই অভিযোগ যখন এলো তখন তার উত্তরে একটা চপার কেলেঙ্কারির পাল্টা উদাহরণ কিংবা যুবনেতা নিয়ে রসিকতা, এইসবের বদলে যদি একটা কংক্রিট, একটা সরাসরি উত্তর, জবাব পাওয়া যেত, তাহলে কি দেশবাসীর আর একটু ভালো লাগতো না? এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের বিতর্ক, আমাদের আজকের সভার প্রস্তাব। এবার মোদির দিকেও ঘুষের তীর, রাজনীতিকরা সকলেই খায় দুর্নীতির ক্ষীর। আমাদের আজকের প্রত্যেক বক্তা যখন বলবেন, তার আগে যে বলছিলাম, জাতীয় স্তরে নিঃসন্দেহে আলোড়ন পড়েছে গোটা দেশে, চাপানুতর শুরু হয়ে গেছে। সেই রাজনৈতিক চাপানুতরের কিছু প্রাসঙ্গিক খণ্ড বক্তব্য আপনাদের সামনে রাখব। अच्छी तरह देख लो, नरेंद्र मोदी जी, आप इन कागजों को देख लीजिए, ये सत्य है या नहीं, बस बता दो। उनके एक युवा नेता हैं, अभी भाषण सीख रहे हैं, ऐसे करते वो भी ऐसे करें। जब से उन्होंने बोलना सीखा है और बोलना शुरू किया है, मेरी खुशी का कोई पार नहीं है। 2009 में पता ही नहीं चलता था कि भाई इस पैकेट के अंदर क्या है। न बोलते तो बड़ा भूकंप आ जाता था और देश को इतना बड़ा भूकंप झेलना पड़ता, ये देश 10 साल तक उभर नहीं सकता था। लेकिन अच्छा हुआ कि बोलना शुरू हो गया तो पता चल रहा है भूकंप की संभावना बची नहीं। सवाल के जवाब नहीं दिए, मगर जो सवाल पूछ रहा था उसका मजाक उड़ाया। आप मेरा जितना मजाक उड़ाना चाहते उड़ाओ, मगर आप देश के युवाओं का और मेरे सवाल का जवाब दो। লিও টলস্টয় বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের থেকে নৈতিকতাকে আলাদা করা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ভুল। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা তিনি, যা রাষ্ট্রবিজ্ঞানের বই পড়ে আমরা বড় হয়েছি, অমল মুখোপাধ্যায়। অমলবাবু। সমাগত সকলকে শুভ সন্ধ্যা। স্বাধীনতার প্রাক্কালে মহাত্মা গান্ধী এই পরামর্শ দিয়েছিলেন যে কংগ্রেস দলকে ভেঙে দেওয়া হোক এবং সেটা রাজনৈতিক দল থেকে একটি সমাজসেবী সংস্থায় রূপান্তরিত হোক। তার এই নীতিবাদী পরামর্শে কেউ কর্ণপাত করেনি। তথাপি প্রথম ভারতীয় সাধারণতন্ত্রের প্রথম 2 দশকে রাজনীতিতে মূল্যবোধ বজায় ছিল, কিন্তু 70-এর দশক থেকে চরম ভাঙন শুরু হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি রাজনীতিকে অনেকে ঘৃণা করেন। আজ আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা করার মতো, যার সম্পর্কে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, এই রকম 100 জন রাজনীতিককে আজ এই প্রায় 100 কোটির বেশি দেশে
পাওয়া যায় না। তার মানে এই যে আজকে চরম দুর্নীতি আশ্রয় করেছে রাজনীতির মধ্যে। নেহেরু স্বাধীনতার প্রাপ্তির লগ্নে বলেছিলেন ট্রিস্ট উইথ ডেস্টিনি। আজকে রাজনীতি পরিণত হয়েছে ট্রিস্ট উইথ করাপশন। একদিন রাজনীতি ছিল এই দেশের দেশব্রত, আজকে সেই রাজনীতি পরিণত হয়েছে স্বস্বার্থব্রতে। এখন দেখা যাচ্ছে আমাদের দেশে এই আলোচনার যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত হচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তার সম্পর্কে অভিযোগ এই যে 52 কোটি টাকা তিনি বেসরকারি স্তর থেকে উৎকোচ হিসেবে গ্রহণ করেছেন। এই কথা একজন নেতা জনসমক্ষে ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদীর এর বিরুদ্ধে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকে একজন সৎ মানুষের বিরুদ্ধে যদি কেউ অভিযোগের তর্জনী তোলে, তাহলে সঙ্গে সঙ্গে তিনি আদালতের শরণাপন্ন হবেন, একটা বিপুল অঙ্কের মানহানির মামলা করবেন। যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের না করছেন, ততক্ষণ তার কোনো কথা আমরা বিশ্বাস করি না। আমরা ততক্ষণ তিনি থাকবেন অভিযুক্তের কাঠগড়ায়। আমি যেটা এক্ষুনি বললাম, যদি দেখি যে তিনি এর বিরুদ্ধে মামলা করেছেন, তাহলে আমি মেনে নেব যে তিনি অভিযুক্তের কাঠগড়ায় আর দাঁড়িয়ে থাকার উপযুক্ত ব্যক্তি নন। কিন্তু পক্ষান্তরে আমি আবার বলছি, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে একজন ব্যক্তির পক্ষ থেকে, সেই অভিযোগ আজ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে। আমরা গল্পে পড়েছি যে, ছোটবেলায় পড়েছি যে নগ্ন রাজা রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার দুপাশে প্রজার দল, তারা কেউ বলতে পারছে না ভয়ে যে রাজা নগ্ন, কিন্তু একটি মানুষের কাঁধে চড়ে একটি সরল শিশু রাজাকে দেখছিল। সে আঙুল দেখিয়ে বলল রাজা নগ্ন। আজকে তাই আমরা যারা সাধারণ মানুষ, তাদের রাজনীতিকদের বিরুদ্ধে বহু ক্ষোভ জমা হচ্ছে। এবং আজকে শুধু কেন্দ্র সরকারের প্রধান নয়, আজকে রাজ্য স্তরের নানা ধরনের উৎকোচের ঘটনা ঘটছে বা অভিযোগ উঠছে। প্রশ্ন হচ্ছে এই, আপনারা দেখেছেন তামিলনাড়ুতে একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কারণ সিবিআই হানা দিয়ে বহু টাকা পেয়েছে। আমাদের এই পশ্চিমবঙ্গে এই রাজ্যের শাসক দলও কিন্তু অভিযোগ থেকে মুক্ত নন। তাদের বিরুদ্ধে সারদা এবং নারদের অভিযোগ আছে। সেই অভিযোগ যে তাদের বিরুদ্ধে করা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত, এটা তারা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি। যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতি মুক্ত রাজনীতিদের একজনও ভারতবর্ষে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজনীতিকে শ্রদ্ধা করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত রাজনীতিকরা নৈতিকতার সঙ্গে রাজনীতির সমন্বয় ঘটাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের ঘৃণা করব। নমস্কার এবং ধন্যবাদ। ধন্যবাদ অমলবাবু। আমি শুধু তথ্যের প্রয়োজনে এখানে এইটুকু বলবো যে কালকে রবিশঙ্কর প্রসাদ যখন রাহুল গান্ধীর এই বক্তব্যের পর সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিকরা আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে মানহানির মামলা হবে কিনা। এমনকি একজন তো এতদূরও বলছিলেন যে আহমেদাবাদ হাইকোর্টে হয়তো 100 কোটি টাকার একটা মানহানির মামলা হতে পারে। রবিশঙ্কর প্রসাদ অবশ্য মামলা করার যে প্রশ্ন, তার উত্তরে বলেন যে গোটা বিষয়টা তারা মানুষের ওপর ছাড়ছেন। আমি বলেছিলাম যে বিভিন্ন স্তরে যে আলোড়ন পড়ে গেছে, সেই আলোড়নের নানা খণ্ডচিত্র হাজির করব। দ্বিতীয়, একটা টাকা বিদেশ থেকে আনতে পারিনি,
বরঞ্চ টাকা চলে গেছে। সুতরাং আসল যারা ব্ল্যাকার তাদের কিন্তু এই সরকার টাচ পর্যন্ত করেনি, বরঞ্চ এনপিএর নাম করে তাদের ছাড় দেওয়া হয়েছে। নোট বাতিল, ডিমনিটাইজেশন অ্যান্ড রিমনিটাইজেশন, এটা দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি आफ्टर इंडिपेंडेंस। पाकिस्तान घुसपैठियों को हिंदुस्तान में भेजना हो तो क्या करता है, वो सीमा पर फायरिंग शुरू कर देता है, तो फिर हमारी फौज भी बिजी हो जाती है उसके साथ, उनको कवर मिल जाता है बेईमानों। इन दिनों संसद में आपने देखा होगा तू तू मैं तू तू मैं, तो इन लोगों को पीछे से मुझे अब समझ आया ये होलना किसकी भलाई के लिए किया जा रहा है। আবার বিপক্ষের প্রথম বক্তার কাছে আমার শুধু এইটুকু মনে করে দেওয়ার যে 96 সালের কথা বললাম, জৈন ভাইদের সে হাওয়ালা ডায়েরিতে এক ভদ্রলোকের নাম উঠেছিল, কোনো প্রমাণ ছিল না, তিনি তারপর পদত্যাগ করেন এবং তাকে জিজ্ঞেস করা হয় যে শুধুমাত্র নাম ওঠার জন্য আপনি পদত্যাগ করলেন? তার উত্তর ছিল, রাজনৈতিক নেতার জীবনে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাকে রক্ষা করাই সবথেকে বড় দায়িত্ব। আদালত পরবর্তী সময় 98 সালে তাকে বেকসুর খালাস করে। তিনি গান্ধীনগর থেকে উপনির্বাচনে জিতে আবার সংসদে প্রবেশ করেন। ভদ্রলোকের নাম লালকৃষ্ণ আদবানি। পার্টি উইথ আ ডিফারেন্স। আজকের হিসেবটা কিরম হবে? শ্রমিক ভট্টাচার্য। নমস্কার। ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে সারা লোকসভা উত্তাল, কার্যত ওয়াশ আউট হয়ে গেছে শীতকালীন অধিবেশন, এবং যে বিরোধী নেতারা তার মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে একজন শরদ যাদব পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে তার বক্তৃতার কয়েকটি পংক্তি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে প্রাসঙ্গিক বলে। উনি বক্তৃতা করছেন লোকসভায়। ये वही सदन है देश की प्रधानमंत्री पंडित अटल बिहारी वाजपेयी हुआ करते थे, सिर्फ एक वोट। क्या उसका पास साधन नहीं था? क्या उसका पास जुगाड़ नहीं था? क्या उसका पास रुपया नहीं था? लेकिन अपने सत्ता को ठोकर मार के लोकतंत्र की मर्यादा और संसद की गरिमा को ऊंचा करके चले गए। यस, पार्टी विथ अ डिफरेंस। আদবানি জি পদত্যাগ করেছিলেন। একজন রাজনীতিক সবচেয়ে বড় দায়িত্ব তার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে তুলে ধরা। তিনি নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করেছেন, কিন্তু জৈন ডায়েরির ঘটনায়, হাওয়ালা কেসেতে কোর্টের অবজারভেশন কি আছে, তার ভার্ডিক কি আছে, সেটাকে আমার মনে হয় আলোচনা একটু পুঙ্খানুপুঙ্খ তার বিশ্লেষণ করা প্রয়োজন, যে সময় আজকে এখানে নেই। যে যার বিরুদ্ধে অভিযোগ তুলবেন, কে অভিযোগ করছেন কার বিরুদ্ধে? আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। গড়িয়াহাটে যদি একটা বিরাট শাড়ির দোকানে কেউ কোণে কাগজে লিখে রেখে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে 5 লক্ষ টাকা, তার জন্য কি রাস্তায় আন্দোলন হবে? তাকে প্রমাণ দিতে হবে? তার জন্য তিনি মামলা করতে যাবেন? তার জন্য মিছিল করবে? বিরোধী দল তার পদত্যাগের দাবি করবে? যে রাজনৈতিক দল দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত, সে হাফ প্যান্ট থেকে শুরু, মুন্ড্রা থেকে শুরু করে, জিপ কেলেঙ্কারি থেকে শুরু করে, ইন্দিরাজির আমলে হংকং কু অয়েল কর্পোরেশন, অভিযোগ উঠল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা বিরাট দুর্নীতি হয়েছে। বিরোধীরা পদত্যাগ দাবি করলেন। ইন্দিরাজি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এলেন ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দিয়ে। তখন সিবিআই প্রধানমন্ত্রীর অধীনে নয়, ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। কিছুদিনের মধ্যে তিনি ক্লিন চিট পেয়ে গেলেন। বোফোর্স থেকে হাওলা, হাওলা থেকে কয়লা, কয়লা থেকে সাবমেরিন, সাবমেরিন থেকে চিনি, চিনি থেকে 2G, তারপরে কোল ব্লক কেলেঙ্কারি। সারা দেশের মানুষের মধ্যে মানুষের পয়সাকে লুট করে নিয়ে গিয়ে কিছু পরিচিত শিল্পপতিদের মধ্যে কোল ব্লকগুলোকে বিতরণ করে দেওয়া হলো। এটা কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। নতুন করে কোল ব্লকগুলো নিলাম হয়েছে। যে রাজ্যের কোল ব্লক, সেই রাজ্য তার একটা অংশ পেয়েছে। আমাদের এই রাজ্য আর্থিকভাবে লাভবান হয়েছে, আমাদের এক্সচিকারে টাকা জমা পড়েছে। কারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে? দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ উঠতে উঠতে রাজীব গান্ধীকে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল যে মাই হার্ট বিটস ফর ইন্ডিয়া। একটা দৈনিক সংবাদপত্র লিখেছিলেন, মাই হার্ট বিটস ফর ইন্ডিয়া অ্যাজ মাই মানি বিপস ইন সুইজারল্যান্ড। দুর্নীতি এবং যে দলটি সম্পূর্ণ নিজেদের মধ্যে সমার্থক, আজকে তারা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
যে বিষয়টি পুরনো, তিনবার সুপ্রিম কোর্ট যার উপরে তাদের বক্তব্য রেখেছে, কার্যত প্রশান্ত ভূষণকে ভৎসনা করেছে, যে যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি দেশের প্রধানমন্ত্রী টম, ডিক এন্ড হ্যারি নয়। উপযুক্ত তথ্য প্রমাণ এসে তারপরে পড়ুন, তারপরে আমরা বুঝবো এটা অ্যাডমিসেবল কি অ্যাডমিসেবল নয়। একটা পরিবার গোটা ভারতবর্ষের বুকের ওপর এই দুর্নীতি পাহাড়কে চাপিয়ে দিয়ে গেছে, যারা একটা সরকার দুর্নীতির বাইরে চালাতে পারেননি। তারা নিজের সময় বারবার যারা বলছিলেন যে কেনাবেচার জন্য যে ডক্টর মনমোহন সিং এর, মাফ করবেন, নরসিমহা রাওয়ের বিরুদ্ধে এত অভিযোগ উঠেছিল, কিন্তু নরসিমহা রাও এদেশের একজন শ্রদ্ধেয় নেতা ছিলেন। নরসিমহা রাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেসের সভাপতি ছিলেন, মারা গিয়েছিলেন দিল্লিতে। মারা যাবার পর শুধু সোনিয়া গান্ধী অখুশি হবেন বলে সোনিয়া গান্ধীর হয়তো নির্দেশে আকবর রোডে কংগ্রেস দপ্তরের দরজায় তালা ছিল, তার মৃতদেহ কংগ্রেস প্রদেশ অফিসের ভেতরে, দপ্তরের ভেতরে ঢোকানো গেল না। ভয়ে গেলেন না কংগ্রেস নেতারা, কারণ ওই একটি পরিবার অখুশি হয়ে যাবে বলে। নিয়ে যাওয়া হলো উড়িয়ে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে যারা কংগ্রেস করতেন দীর্ঘদিনের, তাদের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সর্বভারতীয় সভাপতিকে শেষ যাত্রায় পর্যন্ত তারা সামিল হলেন না। তার পরবর্তীকালে একজন গবেষক বই লিখেছেন তাকে নিয়ে, যে তাকে যখন দাহ করা হয় তার অর্ধনগ্ন শরীরটা কি, দগ্ধ শরীরটা কি অবস্থায় ছিল সেটা প্রত্যেক মানুষের জানা। আজকে কিসের বিরুদ্ধে আন্দোলন করছেন? কারা আন্দোলনের কথা বলবেন? এখানে স্যার আছেন, বিধানসভা, লোকসভা, এগুলো বিরোধীদের। সেই বিরোধীদের সেখানে আলোচনা করতে হবে। যে যার বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন তাকে যদি পদত্যাগ করতে হয়, মানালির মামলা করতে হয়, তাহলে তো দেশ অচল হয়ে যাবে। এক্সিকিউটিভ পাওয়ার কেউ এক্সারসাইজ করতে পারবে না। আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই দেশে এই মুহূর্তে বিরোধীরা ছত্রভঙ্গ। এই দেশে ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে যারা বলছেন মানুষের সঙ্গে সর্বনাশ করেছে, জনগণ বিরুদ্ধে গেছে, যদি রাজনৈতিক প্রতিফলন দেখুন তাহলে গুজরাট, তাহলে হরিয়ানা, তাহলে মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল দেখুন। একদিকে দেখবেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, আশীর্বাদ করেছে দেশের দরিদ্র প্রান্তিক মানুষ নরেন্দ্র মোদীকে। আবার একইভাবে আরেকটি খুব সিগনিফিকেন্ট বিষয়, যে যেদিন 8ই নভেম্বরের পর থেকে এ রাজ্যে কোনো যোগদান নেই, এ রাজ্যে পঞ্চায়েতে পালাবদল নেই, এ রাজ্যে হাতে শাসক দলের ঝান্ডা নিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল থেকে কেউ যোগদান করছে না। সুতরাং শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, নন ইস্যুকে ইস্যু বানিয়ে নিজেকে রাজনৈতিক প্রাসঙ্গিক করে তুলবার জন্য যিনি একটি কম্পনহীন ভূমিকম্প দিয়েছিলেন আহমেদাবাদে, আজকে সেই কম্পন কিন্তু কংগ্রেসের প্রবীণ নেতাদের অন্তরের অন্তঃস্থলেও কোনো দাগ কাটতে পারেনি। মানুষের কাছে একটা তামাশায় পরিণত হয়েছে। যে অঙ্গীকার নিয়ে মানুষের সামনে যে স্বপ্ন দেখিয়ে কেজরিওয়াল ক্ষমতায় এসেছেন, আজকে সেই একই পন্থীতে দাঁড়িয়ে গেছেন আমাদের যুবরাজ। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। আমার দুটো প্রশ্ন রয়ে গেল, নিশ্চয় পরবর্তী পর্যায়ে এই আলোচনা আমি পাবো। এক হচ্ছে, একটা দুর্নীতির অভিযোগের পাল্টা 10টা দুর্নীতির অভিযোগ দিয়ে কি উত্তর দেয়া যায়, এবং 2, আদবানি কি ভুল করেছিলেন? আমি বলেছিলাম আমি বলেছিলাম যে গোটা দিনে আজকে একের পর এক রাজনৈতিক চাপানুতার হলো। কি হলো? এক খণ্ড। The way the scheme has been implemented, it's a monumental management failure, and in fact it is a case of organized loot and legalized plunder of the government. उन्होंने कहा कि जिस देश में 50% लोग गरीब हो, वहां ये टेक्नोलॉजी वगैरह कैसे हो सकता है? ये 50% गरीबी, ये विरासत किसकी मैं झेल रहा हूं जी? मनमोहन सिंह जी, आप विरोध करे कोई बात नहीं, आप पूर्व प्रधानमंत्री हैं, हम गंभीरता से लेते हैं आपकी बात को, लेकिन आप अपना रिपोर्ट कार्ड दे रहे हैं, ये मुझे खुशी हो रही है। तो ये जो है बहुत गलत बात है कि मनमोहन सिंह जी ने कुछ अगर कहा कि भाई ये गड़बड़ियां, ये चीज गलत है जिसमें आम जनता परेशान है, तो मनमोहन सिंह की आलोचना चालू होगी। অভিযোগের ওপর আলোকপাতে আমার পক্ষে দ্বিতীয় বক্তাকে সত্যিই প্রয়োজন, কারণ একমাত্র ব্যোমকেশ, ফেলুদা কিংবা নতুন কিরিটি পারে দুর্নীতি হয়েছে না হয়নি তার বিচার করতে। আমার পরের বক্তা চিরঞ্জিত। গুড ইভিনিং এভরিবডি, শুভ সন্ধ্যা। সাবজেক্টটা খুব শক্ত। আমি যেখানে কাজ করি সেখানের পরিবেশ একরকম, এত বছর ধরে করেছি, আর এখন যেখানে অধিষ্ঠান করছি, অবশ্য 9 করে 5 বছর হয়ে গেছে সেখানে, দিস ইজ মাই 6th ইয়ার বিধানসভায়।
আমার যেটা মনে হয় সেটা আমি এর মধ্যে যা দেখলাম, যা দেখেছিলাম ছেলেবেলায়, সেখান থেকে এখানে একটা পরিবর্তন নিশ্চয়ই এসছে। সারা পৃথিবী ছুটছে কম্পিটিশনে, আর সারা পৃথিবী অনেক বেশি মানি মাইন্ডেড হয়ে গেছে, এটা তো নিশ্চয়ই। কিন্তু আমার কাছে রাজনীতিতে নৈতিকতা নেই এটা আমি মানতে পারছি না। কারণ আমাদের যখন ভোট হয় তখন আমি সেটা আমার এতে স্পিচেও বলি, ভোটের সময় বেসিক জিনিসটা হচ্ছে, আমি বলি ওদের যেটা, সেটা হচ্ছে এই একটা দিনে একেবারে ফুটপাতের একজন মানুষ, একজন সবজিওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন হয়তো অলমোস্ট ভিখারি, এই মুহূর্তে তার কাছে কোনো কাজই নেই, আর সেই মুহূর্তে প্রধানমন্ত্রী, সেই মুহূর্তে শচীন তেন্ডুলকর বা অমিতাভ বচ্চন, ওই একটা দিনে এদের একটা করে ভোট থাকে। এটা খুব ইন্টারেস্টিং। তার মানে একের বেশি পাওয়ার, কিন্তু যত পাওয়ারফুলি হোক, যত বড় লোকই হোক, সে মুকেশ আম্বানি হোক, তাকে দুটো ভোট নেই, একটাই ভোট। সেই জন্য আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব ওই একটা দিনের জন্য। এটা আমি ওদের বলার সময় বলি যে এই দিনটাকে ফিল করো, তুমি বোঝার চেষ্টা করো যে এর ভেতরে একটা নিউক্লিয়ার পাওয়ার আছে একটা ভোটের মধ্যে। কারণ সেদিন তোমার ভোট আর ওর ভোট, ওর ভোট, তার ভোট, যাতে ছুতেই পারবে না পরের দিন তুমি হয়তো, সেই মানুষটার ভোটের পাওয়ারটা এক। এই নৈতিকতা থেকেই কিন্তু ইলেকশন এবং সেখান থেকে ইলেক্টেড বডিজ আসে। তার মানে একটা নৈতিকতা কোথাও একটা আছে, সেটাকে আমি বিশ্বাস করি। এবং সেটাকে যদি কোনো কারণে কোনোভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে নিয়ে যদি খেলা করা হয়, তখন খারাপ লাগে আমার। আমার মনে হয় যে লোকটা তার কর্তব্য দিয়ে, তার নিষ্ঠা দিয়ে, তার যোগ্যতা দিয়ে যেটা পাওয়ার কথা, সেটার জায়গায় হয়তো অন্যভাবে সেটা পেয়ে যাচ্ছে সে, তাহলে কি দরকার ছিল এই 2013-তে গুজরাটে বসে, নরেন্দ্র মোদীর সিএম ছিলেন তখন, তার ওই 55 কোটি টাকা, বোধহয় 52.2 এরম একটা অ্যামাউন্ট, যেটার নথি পাওয়া গেছে, যেটা গিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বার করেছে, যে কাগজপত্র সিজ করেছে সাহারা থেকে, তার কাছ থেকে পাওয়া গেছে কাগজে এই টাকাটা এইভাবে 6 মাসে 9 বারে দেওয়া হয়েছে, এবং বিড়লাদের কাছ থেকে পেয়েছেন 12 কোটি টাকার মতো। তো এই টাকাটা যে নেয়, সেই লোকটা যখন নির্দেশ দেয় যে একজন সামান্য গরিব মানুষ, দোকানদার কিংবা একজন সবজিওয়ালা 5,000 টাকা ব্যাংকে জমা দিতে গেলে জবাবদিহি করতে হবে, খুব খারাপ লাগে আমার, তাই না? বড় কষ্ট হয় যে তাকে বলতে হয় 5,000 টাকা কোথা থেকে পেলেন আপনি, এই ফর্মটা ফিল আপ করুন, তারপরে দুজনের সামনে বসুন, অপরাধীর মতো বসে বলতে হবে, না দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে ছিল এটা, আমার ছেলে কাজ করে বাইরে, সে এনে দিয়েছিল, ওইটা আমার কাছে ছিল, তাই আমি দিতে এসেছি। দেরি কেন করলেন? সে হয় না মামার বাড়ির আবদার, ছেলেবেলায় শুনতাম, সেটা কখনো অ্যালাউ করা যায় না, এই যেন মামার বাড়ির আবদার। আপনার ইলেকট্রিক বিল জমা দিতে হবে, আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, তার জন্য একটা ডেট আছে। সেই ডেটটার আগে হঠাৎ অ্যানাউন্সমেন্ট হলো যে আপনি 15 দিন আগে ওইটা দিয়ে দিন, না দিলে যখন দিতে যাবেন তখন জবাবদিহি করতে হবে আপনি দেরি কেন করলেন। এ তো আশ্চর্য ঘটনা। আপনি যদি বোম্বাগড়ের রাজার মতো ব্যাপার, বসে বসে আমসত্ত্ব খায়, আর ওদিকে যদি কেউ তার নিজের টাকায় হাত দেওয়ার চেষ্টা করে, সেখানে বাধা দেয় সে। একটা অদ্ভুত ব্যাপার। আমি জানি না তুগলক কতটা করাপ্টেড ছিলেন, তুগলক ঘুষ নিয়ে রাজ্য শাসন করতে চাইছেন কিনা, কিন্তু তুগলকের সঙ্গে কম্বিনেশন যদি এরমভাবে হয় যে একজন ঘুষখোর প্রধানমন্ত্রী, আবার তার সঙ্গে তার তুগলকিও চলবে, যা নয় তাই, 27 দিনে 700 রকম নিয়ম পরিবর্তন করে যাবেন। আজ বলছে 5,000 টাকার বেশি দিতে পারবে না,
কাল বলছি দিতে পারবে। এক আশ্চর্য দেশ, আশ্চর্য জায়গা। সহ্য করছে কে? আজকেই আমি শুনছিলাম যে খুব প্রত্যন্ত গ্রামগুলোর ভেতরে সাংঘাতিক অভাব চলছে, সামনে আসছে দুর্ভিক্ষ, এটা নিশ্চিত। আমরা যেখান থেকে চাল কেনে, ধান কেনে, সেইখানে কোনো লোক আসছে না চাষি, কারণ তার কাছে টাকা নেই। তাকে যে টাকাটা দেওয়া হবে সেটা নেওয়ার জন্য সে আসতে পারছে না, হয়তো তার কনভেন্স দেওয়ার টাকা নেই। আজকে ওখানে সেই পুরনো বাটা প্রসেসটায় চলে গেছে, যে নাকি ফুলকপি তৈরি করে সে গিয়ে আলু নিচ্ছে ফুলকপি দিয়ে, যে নাকি পটল কিনবে সে যাচ্ছে হয়তো ঝিঙে দিয়ে পটল আনতে। এবার যখন অসুখ করেছে ওষুধের দোকানে কি দিতে যাবে? সে কি সেখানে ওই ফুলকপি বা করলা দিয়ে পটল তুলবে? এটা কি পসিবল? এটা তো হয় না। স্কুলের সে মাইনে দেবে কি করে? এবার প্রশ্ন হলো যেটা, সেটা হচ্ছে যে তাহলে সব তো প্লাস্টিক হয়ে যেতে পারি আমরা। তো প্লাস্টিক হতে গেলে একটাই অসুবিধে, সেইটুকু বলে শেষ করব আমি। সেটা হচ্ছে, আমি একটা হিসেব দেখছিলাম, আমার কাছে রয়েছে, এখন টাইম নেই, অতটা ডিটেল আমি বলতে পারছি না। প্রায় 130 কোটির দেশ, 6,40,000 গ্রাম, তার মধ্যে 3,36,000 গ্রামের জনসংখ্যা গ্রাম পিছু 500-রও নিচে, তার মানে 200, 300, 400 এরকম। সেখানে ব্রাঞ্চেস নেই। টোটাল ভারতবর্ষে ব্যাংক ব্রাঞ্চেস এখনো পর্যন্ত 13-র হিসেব অনুযায়ী 1,03,000, এবং তার মধ্যে মেজরিটি ব্রাঞ্চেস আপনারা জানেন সেগুলো 3,600 সিটি আর টাউনের মধ্যে ছড়িয়ে থাকে, মানে কোণে কোণে কলকাতার মোড়ে মোড়ে পাওয়া যায়। তাহলে বুঝতে পারছেন যে তার ভেতরে যদি 1 লাখ চলে যায়, তাহলে হয়তো 2-4 হাজার বা 40,000 রুরালে পড়ে থাকে হয়তো হিসেবটা, তাই 40,000-এর মতোই আছে রুরালে। 40,000 ব্যাংক ব্রাঞ্চ আছে ভারতবর্ষের 6,40,000 গ্রামে। কি অবস্থা ভাবুন। এবার আপনারা প্লাস্টিক বিপ্লব যে আনবে তুগলকই, এবার তার পেছনে ইনভেস্টিগেশন যেটা হবে, আমি কিরিটিরাকে জিজ্ঞেস করেছিলাম যেটা কেমন জমবে, বলো সিনেমার মতো। থ্যাংক ইউ। ধন্যবাদ চিরঞ্জিত দা। এরপরে যেটা বলছি সেটা রসিকতা মনে হতে পারে, কিন্তু একেবারে সত্যি ঘটনা। এক ভদ্রলোক তার 5,000 টাকা এই রিজার্ভ ব্যাংকের 100তম পরিবর্তিত যে নির্দেশ তার আগেই জমা দিয়েছিলেন 5,000 টাকা। তার সঙ্গে একটা মুচলেখায় লেখা ছিল যে কেন আমি দেরি করলাম জানেন? আমি দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কথায় ভরসা করেছিলাম। তারা বলেছিলেন তাড়াহুড়ো করবেন না, 30শে ডিসেম্বরের আগে দিলেই হবে। এটা রসিকতা, কিন্তু প্লাস্টিক মানির কথা উঠলো। এই প্লাস্টিক মানি নিয়ে চিদম্বরমের কটাক্ষের জবাব আজকে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। Prime Minister suddenly says the whole country must become cashless. The Finance Minister says the whole country will become cashless. How will it become cashless? Where are the POS machines? Where is electricity? Where is Wi-Fi connection? अब बताइए साहब, कहीं पर बिजली थी किसी गांव में, मैंने आकर के खंभा उखाड़ दिएगा। चिदंबर जी 2014 में तो आप कहते थे कि हमने इतना विकास किया है, काशी में मोदी की जमानत जब्त होनी चाहिए। अब कहते हैं 50% गांव अंधेरे में डूबे पड़े हैं। ডক্টর সুভাষ সরকার আমার পরের বক্তা। আমি শুধু মনে করিয়ে দেব রামায়ণের কথা সুভাষবাবুকে পোডিয়ামে যেতে যেতে, যে একজন রজতের অভিযোগ ছিল সীতা দেবীকে নিয়ে, তাতে দুর্ভাগ্যজনক, কিন্তু তারপরে তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। আমি আবার লালকৃষ্ণ আদবানির একেবারে কথাতে ফেরত যাব। লালকৃষ্ণ আদবানি বলেছিলেন, নৈতিকতা কি দাবি করছে একমাত্র সেটাই রাজধর্ম। ডক্টর সুভাষ সরকার। শুভ সন্ধে। আজকের শিরোনামের বিপক্ষে দাঁড়িয়ে আমি কথা বলবো। কিছুক্ষণ আগে অভিনেতা চিরঞ্জিত বাবু তার বক্তব্য শুরু করেছিলেন। ভারী সুন্দর কথা, রাজনীতিতে নীতিবোধ থাকার কথা। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল তো অসাধারণ কথা। তাহলে তো আজকে শিরোনামের বিপক্ষে চলে গেলেন উনি। কিন্তু পরক্ষণেই দেখলাম যে উনি তো রাজনীতি করেন,
দলের কাছে ওনার টিআরপিটা রাখতে হবে, আর সেই টিআরপিটা রাখার জন্য সমস্ত ভুল তথ্য দিয়ে গেলেন। উনি বলে গেলেন যে নরেন্দ্র মোদী 52 কোটি টাকা নিয়েছেন। এ কথা বলা যায় না, এ কথা বলা যায় না, তার এটা প্রমাণিত নয়। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে জানুয়ারি 2015-তে। এতদিন কে কোথায় ছিল? 2015 নভেম্বরে সুপ্রিম কোর্টের অবজারভেশন, এবং যখন ফাইল ক্লোজ করছেন তখন বলছেন, জাস্টিস কেহরার, wherever you want you can go, I don't want to hear। পরিষ্কারভাবে এই কথা বলেছেন। তাদের অবজারভেশন যে যা কিছু দিয়েছেন দিস ইজ ফ্যালাসিয়াস, এর জিরো ভ্যালু, মিথ্যে কথা। এই সমস্ত কিছু বলার পরে আজকের শিরোনাম নিয়ে চর্চা কি আমরা করতে পারি? আর যে কথা বলেছেন, যিনি এতদিন ধরে বলছিলেন ভূমিকম্প করে দেবেন, আর ভূমিকম্প বারবার বলা সত্ত্বেও অবশেষে আমরা কি দেখলাম? পর্বতের একটি প্রাণহীন মুশিক প্রসব হলো। আর বলছে কে? স্বাধীন ভারতের অলিখিত রাজ পরিবারের গদিচ্যুত যে পরিবার, সেই পরিবারের এক রাজপুত্র, যাদের 4টে জেনারেশনে পুরো স্ক্যামে ভরা। আমাকে কিছু বলতে হবে না, গুগল মাস্টারমশাইয়ের কাছে একবার দেখবেন, সব পেয়ে যাবেন। 4 জেনারেশনে। যিনি বলছেন তিনি হেরান মামলায় 5,000 কোটি টাকার তসরুপে অভিযুক্ত, জামিনে আছেন। কাজে সেই লোকের কথা মানুষ বিশ্বাস করছে না। আর যিনি বলছেন যে গ্রামে ব্যাংকিং শাখা নেই, কার দোষ? তৃণমূল কংগ্রেস যেখান থেকে জন্ম নিয়েছে, সেই কংগ্রেস যে 60 বছর ছিল, কেন করেনি ব্যাংক? আর বলি, স্বাধীন ভারতবর্ষে এতদিন গরিবকে যে করে রেখেছেন, টোটাল যে ইকোনমিক যে সার্কুলেশন হয়, তার কত প্রতিশত গরিব মানুষের জন্য দরকার হয়? যিনি 200 টাকা 400 টাকা খরচ করবেন, তার জন্য প্লাস্টিক মানি ততটা লাগবে না, সে মানুষটা নগদে খরচ করবে। আর আপনি দেখুন না, ছবির মতো 1 2 3 4 তারা শিখে নেবে। তার কারণ গ্রামেও আমরা দেখেছি মানুষ মোবাইল চালায়। আজকে মোবাইলের সংখ্যা কত? কাজেই যে সমস্ত অ্যাপস গেছে, সবার অ্যান্ড্রয়েড ফোন লাগবে না। গ্রামে বৈদ্যুতিক যোগাযোগ অনেক বাড়ছে। কাজেই এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দেখুন, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, সামান্য গুটি কয়েক রাজনৈতিক নেতা করছেন। বাংলাতে তো অসম্ভব, অসাধারণ সমস্ত কথা বলা হচ্ছে, যা মানুষ বলতে পারে না, বলা উচিত নয়। একটা সাংবিধানিক পদে থেকে গুন্ডা পান্ডা সব বলা হচ্ছে, এ কথা বলা যায়? আজকে আবার আলিবাবা 40 চোর বলছেন। মানুষ কিন্তু এগুলো বরদাস্ত করছে না। যদি সেটাকে বরদাস্ত করতো, তাহলে তো সারা বাংলায় গণ অভ্যুত্থান হয়ে যেত। তা কিন্তু হয়নি। কাজেই দেখুন, পরাধীন ভারতবর্ষেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন যা কিছু করেছেন, প্রচুর জনে তাকে বাধা দিয়েছিল। সেখানে সেই বলে না, যত কিছু সৎকর্ম হই হই রবে, সব বৌদ্ধাজন ভালো মেনেছিল কবে? দুর্নীতি বেলের শরবত নিত্য আহার যার, জনতার অমূল্য বিশ্বাস হতে পারে তার। কাজেই যাদের নেই, যাদের মান হুঁশ, সবাই মিলে খায় ঘুষ। আমরা চোরে চোরে মাস্তুতো ভাই, তাই এবার মোদিকেও দলে টানা চাই। এটাই করার চেষ্টা করছেন। আর দ্বিতীয় সারণীতে যে কথা বলেছেন, রাজনৈতিক দলের সমস্ত নেতারা ক্ষীর খায়, আমি এটার প্রতিবাদ করছি। সমস্ত মানুষ, জনতা, রাজনৈতিক কর্মী সকলে সৎ হয়ে বাঁচতে চায়। কেউ ঘুষ দিতেও চায় না, ঘুষ নিতেও চায় না। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতা, তারা ঘুষের জন্য বড় লালায়িত। আর তাদের ব্যবস্থা করার জন্যই আজকের এই ডিমনিটাইজেশন। আর তাদের স্বার্থে ঘা লেগেছে বলেই তারা এত হই হই রব করছে। কাজেই যতই যা হোক,
পরিবর্তন হবেই হবে। যত পারো শুধু আঘাত করো, আঘাত যত গভীর হবে সংকল্প তত দৃঢ় হবে। সংস্কারকে করে সম্বল ভরসা, এতটাই প্রবল কিছু করে যাওয়ার আশা। নরেন্দ্র মোদী রাজনীতিকেও স্বচ্ছ করবেন, আর যে অভিযোগের কথা কাল্পনিক অভিযোগ, ইচ্ছাকৃত কাল্পনিক অভিযোগ, তাকেও সাধারণ মানুষ অবজ্ঞায় ধূলিসাৎ করে দেবে। ধন্যবাদ সুভাষদা। আমি শুধু তথ্যের খাতিরে একটা অংশে কন্ট্রাডিক্ট করবো সুভাষদাকে, সেটা হচ্ছে মিথ্যে কথা। এই শব্দটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জে.এস. খেরার এবং অরুণ মিশ্র বলেননি। এটা ঠিক যে প্রশান্ত ভূষণকে বারবার প্রমাণ চেয়েছেন। প্রশান্ত ভূষণ যখন বলেছেন যে ক্রিসমাসের পরে দেবে, তখন তারা বিরক্তি প্রকাশ করেছেন। এই পর্যায়ে একেবারে ঠিক, কিন্তু মিথ্যে কথা শব্দটি বলেননি। এবং আমি মনে করে দেবো, যখন রাজনীতিবিদ এবং ঘুষের কথা হচ্ছেই, নিঃসন্দেহে এই আলোচনায় আসবে বঙ্গারু লক্ষ্মণ, তৎকালীন বিজেপি প্রেসিডেন্টকে আমরা ছবিতে দেখেছিলাম টাকা পয়সা নিতে। যাই হোক, আমি দ্রুত একবার দেখব যে আজকে গোটা দিনে রাজনৈতিক নেতারা জাতীয় স্তরে ঠিক কিভাবে তাল ঠুকলেন। দেখুন, একজন প্রধানমন্ত্রী আর তার সাথে 4 জন জুটেছে, আলিবাবা এন্ড 4, এই 5 জন মিলে টোটাল ক্যাশলেস করে গভর্নমেন্ট যে ফেসলেস হয়ে গেছে, এবং টোটালটাই উইদাউট প্ল্যানিংয়ে গায়ের জোরে একটা বুলডোজ ক্যাশলেস পলিসি, ব্যাংক ক্রাঞ্চ, মানি ক্রাঞ্চ, কিছুই নেই। मैंने जब इस पूरा काम के लिए दिमाग खपा रहा था, योजना बना रहा था, कभी सोचा नहीं था कि देश के राजनेता कुछ और कुछ राजनीतिक दल हिम्मत के साथ बेईमानों के साथ खड़े हो जाएंगे। আমার পরের বক্তা সুজাত ভদ্র। সুজাত দাকে আমি শুধু একবার মনে করিয়ে দেবো যে তদন্ত, সত্যি খুঁজে বার করা, এইসব অনেক বড় বড় কথা হয়। 3 বছর আগে আমাদের দেশেও নয়, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজন সাধারণ আইনজীবী একটা ব্লগ লিখেছিলেন, দুর্নীতির অভিযোগ এনেছিলেন। কয়েক দিনের মধ্যে তাকে জেলে যেতে হয়, এবং স্বয়ং প্রেসিডেন্ট পুতিনকে যখন জিজ্ঞেস করা হয়, তার উত্তর ছিল যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছে তাকে আগে সাফ হওয়া উচিত। এতই সহজ ক্ষমতাশালীদের বিরুদ্ধে তদন্ত করা। আর একটু ঘুরিয়ে বললে, যদি কংগ্রেস এই মুহূর্তে কেন্দ্র সরকারে থাকতো, অবস্থার এতগুলো তথ্য প্রমাণ সব সামনে আসতো। সুজাত ভদ্র, আজকের এই আলোচনায় আমার এটা বলার উদ্দেশ্য নয় যে বিজেপি গঙ্গা আর বাকিরা গঙ্গা নয়। আমার এটাও বলার উদ্দেশ্য নয় যে কংগ্রেস দুর্নীতিমুক্ত কোনো দিন ছিল, এখানকার তৃণমূল কংগ্রেস দুর্নীতিমুক্ত, বা 30 বছরের বামফ্রন্ট শাসনের তারাও দুর্নীতিমুক্ত। দুর্নীতি কাকে বলে অসাধারণ লেখা আছে উপেন্দ্র বক্সী মহাশয়। এমনি কোনো সাধারণ সংজ্ঞা নেই। ইউনাইটেড নেশনে কিছুটা হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন তার একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছে, এবং পরে ডাবলিনে একটা কমিটির পরে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডেফিনেশন হচ্ছে, সংজ্ঞা হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে চমৎকার, সব ধরা যায়। এবং তাদের প্রধান হচ্ছে যে একটা হচ্ছে খুব কুইক মানি, এক্সপিডাইট করাপশন বলে, ফাইলটা এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে ওখানে যাবে, পয়সা দিয়ে দাও, চলে আইনের মধ্যেই। আমার ফাইলটা ঠিক আছে, একটা থেকে একটা যাবে, একটা থেকে একটা যাবে, তার জন্য নানা এমপ্লয়িজ ঘুষ নেয়, একে এক্সপিডাইট করাপশন বলে। আর একটা হচ্ছে ভ্যারিয়েন্স, আইনটা আছে, আইনটাকে তলা দিয়ে কেটে দাও, অর্থাৎ এটা হচ্ছে জলাভূমি হয়ে যাবে বাস্তুভূমি, এবং তারপরে কর্পোরেট এবং পলিটিক্যাল পার্টি সিন্ডিকেটরা মিলে প্রমোটারশিপ করবে, একেবারে সাবভার্সন অফ দ্য ল। আর এক ধরনের করাপশান বলছেন উপেন্দ্র বক্সী, আউটরাইট করাপশান, লোকটাকেই একেবারে কিনে নিল, পাবলিক সার্ভেন্টটাই বিক্রি হয়ে গেল পুরোপুরি, এবং কোটি টাকা দিয়ে হোক, ছোট টাকা দিয়ে হোক, তাকে পুরোপুরিভাবে কিনে নিল, এবং সে আইন টাইনকে হাওয়ায় উড়িয়ে দিয়ে পুরোপুরিভাবে দেশটাকেই রসাতলে পাঠিয়ে দিল। কংগ্রেসের আমলে কত করাপশান তার বলতে গেলে সুমন বাবু আমাদের উপর অবিচার করেছে, 6 মিনিটের মধ্যে বলতে হবে। এই বিষয়ে 6 মিনিটের মধ্যে বলা সম্ভব নয়। কংগ্রেসের কথা বলতে গেলেই আরব্য রজনীর মতো অনেক দিন লাগবে।
বিজেপির আমলে করাপশন হয়নি 2001 সালে পরপর মাসে পাগলের মতো ঘটনা ঘটেছে, উথাল পাতাল হয়ে গেছে। ওই যবে 80-র দশকে আনতুলে মামলায় ভারতের রাজনীতি পরিবর্তন হয়ে গেল, আনতুলে থেকে বোফোর্স রাজনীতি বদলে গেল। 2001 সালে একের পর এক ঘটনায় বাজপেয়ী সরকারে তেহেলকা, তারপরে আপনার সিবিসি রিপোর্ট দিচ্ছেন একটার পর একটা ঘটনায় যে কিভাবে আপনার বিজেপির সময় ইউটিআই মিউচুয়াল ফান্ডের 258টা ফেক কোম্পানির ওপর ইনভেস্ট করে দিয়েছিল, সরকারি সংস্থা, একেবারে ধ্বংস হয়ে গেল। কত হাজার লোকের জমানো টাকা চলে গেল। তো সাহারা নারদা নিয়ে তৃণমূল ল্যাজে গোপরে। তো একেবারে ইউটিআই করাপশন, বাজপেয়ী রেজিগনেশন দিতে গেছিলেন, কমিটি হয়েছিল, কমিটি রিপোর্ট পরবর্তীকালে প্রকাশিত হয়নি। পরে আবার কংগ্রেসের স্ক্যাম। স্ক্যাম শব্দটা 96 সালের আগে ইংরাজি অভিধানে ছিল না, স্ক্যান্ডাল ছিল, কেলেঙ্কারি ছিল। কিন্তু স্ক্যাম শব্দটা 96 সালের পর থেকে, এবং একের পর এক মোদি চাণক্য ভক্ত। চাণক্যে আছে যে রাজার রাজস্ব কর্মচারীরা ওই মধু বা বিষ খাবার মতো করে জিভে একটু টেস্ট করে, মানে একটু মেরে দেয়, টাকাটা কমিশন মেরে দেয়। চাণক্যের অনুগামী যারা বা গঙ্গার মতো পবিত্র যারা, তারা জানা উচিত বিজেপি 14 সালের পর থেকেও একজন মন্ত্রী অরুণাচল প্রদেশের স্ক্যামের মধ্যে প্রায় পড়েছেন। সিবিসি রিপোর্ট ইন্ডিয়ান এক্সপ্রেস একটার পর একটা প্রকাশ করে দিয়েছে, কোনো আলোচনা হবে না। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, প্রত্যেকটি রাজ্য সরকার যেখানে বিজেপি সরকার পরিচালিত, সেখানে বারবার কেলেঙ্কারির কথা উঠেছে, তদন্ত হবে না। তোমরা করলে স্ক্যাম, আমরা করলে স্ক্যাম নয়। কংগ্রেস বলেছে তাই, বিজেপিও বলছে তাই। তোমরা যেটা করবে সেটা অপবিত্র, আমরা যেটা করব সেটা ধর্তব্যের মধ্যে আসবে না। এই পলিটিক্সের বিরুদ্ধে সমস্ত রাজনীতিবিদরাই সাধারণ মানুষের মত দেবেন, তারা সবাই জানে চোর। তবু একটা ডিপেন্ডেন্ট সিন্ড্রোম গড়ে ওঠে আমাদের মতো নাগরিকদের। কৃষ্ণাহার বলছেন যে আমাদের যেতে হয় তো ওই কাউন্সিলরের কাছে, যেতে হয় তো ওই রাজনীতিবিদদের কাছে। তাদের বিরুদ্ধে যদি বলতে শুরু করি আমি পাড়া ছাড়া, এলাকা ছাড়া, আমি আর থাকতে পারবো না। পুতিনের কথা আপনি বললেন, আমাকে হয়তো জেলেই ঢুকিয়ে দেবে। হুইসেল ব্লোয়ার, আরটিআই অ্যাক্টিভিস্টদের তো একের পর এক হত্যা করছে। যে কজন জার্নালিস্ট পৃথিবীতে দুর্নীতির বিরুদ্ধে বলেছেন তাদের হত্যা করা হয়েছে, হুইসেল ব্লোয়ারদের হত্যা করা হয়, মানবাধিকার কর্মীদের হত্যা করা হয় সৎ কথা বলার জন্য। আমি আপনারা একটা বই দেখাই 6 মিনিটের মধ্যে, অসাধারণ কাজ। জেনিফার বুসেল, তিনি দেখাচ্ছেন ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাবার পর, নতুন লিবারালাইজেশন গ্লোবালাইজেশনের পর, ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাবার পর রাজনৈতিক দলেরা, সব পলিটিশিয়ানরা এটার মধ্যে কি করে করাপশনের খেলা খেলে। অসাধারণ বই। কিভাবে তোলা তোলে, ওই কিভাবে রিফর্মসের নাম করে করে কোনটে নেবো কোনটে নেবো না, কোন কোম্পানিকে দেবো কোন কোম্পানিকে দেবো না, এগুলো করে। এবং সেই কোম্পানির নামগুলো যখন উঠে আসে পানামা পেপারসে 14 সালের পর, তখন একটা তদন্ত হয় না। আদানির নামে হয় না, এডিএজির নামে হয় না, ডিএলএফের নামে হয় না, তদন্ত হয় না। এক সময় সিবিসি ওই মনমোহন সিংদের সময় বলেছিল 1989-এ ডিফেন্সে যা করাপশান, তদন্ত হওয়া উচিত। আজকের তারিখ পর্যন্ত তদন্ত করতে সাহস পাইনি। এবং একজন সিবিসি, 1 মিনিট আছে না, হয়ে গেছে সময় শেষ। সিবিসি বলছেন, আমি লাস্ট লাইনটা বলে দিই, এন ভিট্টাল বলে একজন সিবিসি ছিলেন, কি অসাধারণ তার লাইন, যে সমস্ত কালো টাকা করাপশান রাজনৈতিক দলেদের মধ্যে দিয়ে চলে, তার বাইরে দিয়ে চলে না। এবং সেইটা সব দলই সমানভাবে যায়। চারবাকের নৈতিক সুখবাদ যতদিন না আমরা অন্তর থেকে নিতে পারবো, ততদিন এই করাপশন হয়তো থাকবে, লড়াইও থাকবে। লড়াই এবং লড়াইয়ের অভিনয়, এই নিয়েই আবার চাপানুতার।
আজকে গোটা দিনে ঠিক কি হলো, কারা কি বললেন, এই বিতর্ক নিয়ে দেখুন। ক্ষেত মজদুরদের কাজ বন্ধ, কৃষকরা রবি চাষ করতে পারছে না, ধান কাটা পড়ে আছে, ধান ঘরে তুলতে পারছে না, চা বাগানের শ্রমিক মাইনে পাচ্ছে না, জুট ইন্ডাস্ট্রিও শ্রমিকরা মাইনে পাচ্ছে না, 4টি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, প্রত্যেকের একটা অসহনীয় অবস্থা, গ্রামে গঞ্জে টাকা নেই। ये लड़ाई देश के ईमानदारों की लड़ाई है, देश के गरीबों की लड़ाई है, और ये सरकार ये लड़ाई जीत करके रहने वाली है, क्योंकि देश ईमानदारी की लड़ाई जीतना चाहता है। ये आपका सर्जिकल स्ट्राइक नहीं था, ये काले धन पे सर्जिकल स्ट्राइक नहीं था, ये फायर बॉम्बिंग थी, आग की बॉम्बिंग थी हिंदुस्तान के गरीब लोगों पर, हिंदुस्तान के किसानों पर, हिंदुस्तान के मजदूरों पर, हिंदुस्तान के मिडिल क्लास पर। প্রস্তাবের বিপক্ষে আমার তৃতীয় বক্তা ডক্টর পঙ্কজ রায়। পঙ্কজবাবুর কাছে অবশ্যই আমরা জানতে চাইব যে সত্যি সত্যি ভারতীয় গণতন্ত্র কি এতটা শক্তিশালী হয়েছে যে কেন্দ্র সরকারে যারা আছেন তাদের বিরুদ্ধে সিবিআই বলুন, ইডি বলুন, এসএফআইও বলুন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলুন, তারা একটা স্বচ্ছ তদন্ত চালাতে পারে? যদি চালাতে পারে তাহলে কংগ্রেস আমলে সুপ্রিম কোর্টকে কেন বলতে হয় কেজড প্যারট? আমি আমার বক্তব্য শুরু করার সময় একটা কথাই আমার মনে হচ্ছে, মহাত্মা গান্ধী একবার বলেছেন, ওয়েলথ উইদাউট ওয়ার্ক ইজ এ সিন। এবং কংগ্রেস ভারতবর্ষে প্রমাণ করে দিয়েছে ৭৮ লক্ষ কোটি টাকার স্ক্যাম করে যে সত্যি তারা কত বড় স্ক্যাম করতে পারে। অনেকেই বলছেন যে মোদি ডিমনিটাইজেশন করে ভারতবর্ষকে রসাতলে দিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্বাঞ্চলে ৬,০০০ অ্যাকাউন্ট যেখানে ১ কোটি বা তার বেশি টাকা জমা পড়েছে, সর্বোচ্চ ২০ কোটি টাকা। এবং স্ক্যানারে এসছে যে শুধু গ্রামীণ ব্যাঙ্কগুলোতে ৫৭৫ কোটি টাকা জমা পড়েছে। এটা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যে জনধন অ্যাকাউন্ট তার ৪৪,০০০ যে অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গে, সেখানে দেখা যাচ্ছে যে গড়ে ১৩,০০০ টাকার বেশি এক মাসে জমা পড়েছে। যে জনধন অ্যাকাউন্ট বিপিএল স্তরের মানুষের জন্য করা হয়েছে, সেই মানুষগুলো তাহলে বছরে ১.৫ লক্ষ কোটি টাকার ১.৫ লক্ষ টাকার বেশি আয় করতে পারে। তাহলে আমাদের তেন্ডুলকার বা অন্য কোনো বিপিএল লাইনের প্রয়োজন হয় না, আমরা অনেকটা সমৃদ্ধ রাজ্য। আমি একটা কথা বলবো যে আমাদের রাজ্যে যে ২০ থেকে ৩০,০০০ টাকার ৬০টা স্ক্যাম হয়েছে যে সমস্ত চিট ফান্ডে, তার মধ্যে ২০ থেকে ৩০,০০০ টাকা জড়িত ছিল সারদায়। হঠাৎ তার জন্য কেন ৫০০ কোটি টাকার ফান্ড করা হয়েছিল? আর ফান্ড করা মানে স্বীকার করে না হলেও স্ক্যাম করা হয়েছে এবং ১০ কোটি টাকা প্রকৃত অর্থে দেওয়া হয়েছে। একদিন ডেকে কলকাতায় মাছ ভাত খাইয়ে ১,০০০ টাকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা সততার জন্য অপেক্ষা করছি, শীতের প্রহরে সততাটা নিশ্চয়ই। আমরা যখন দেখি যে ৭৫ লক্ষ স্কুলের অ্যাপ্লিকেন্টকে কমিয়ে ৪৫ লক্ষ করা হয়, আর ৪৫ লক্ষ থেকে ১৮,০০০ প্রার্থী বাছাই হয় এবং মোট আবেদনকারীর ১% নিয়োগ করা হয়, এবং নিয়োগের পরে যিনি নিয়োগের সঙ্গে অনেক বড়ভাবে জড়িত তিনি এক গোলার্ধ থেকে আরেক গোলার্ধে তার সম্পত্তি বাড়িয়ে চলেন। সত্যি সততার অন্তরালে আমরা এভাবেই মনে হয় নিজেদের বিদ্ধ করি। আমি শুধু একটা কথা আপনাদের বলবো যে যে কমন কজ বলে যে একটি প্রতিষ্ঠান এনজিও, তারা একটা আবেদন করে প্রশান্ত ভূষণ তার হয়ে, এবং কোর্টে সেখানে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তারা বলে যে পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই, আপনারা তথ্য প্রমাণ নিয়ে আসুন। এভাবে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শুধু এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তাদের সত্যতা সম্পর্কে বিরাট প্রশ্নচিহ্ন, তাদের তথ্য দিয়ে আপনারা সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না। এবং কেউ যদি একটা এক্সেল শিটে কিছু টাইপ করে নিয়ে আসে, তার মানে এটা প্রমাণ হয় না যে কাউকে টাকা দেওয়া হয়েছে। এই রকম বলার পরেও তখন তারা প্রশান্ত ভূষণ কি করেন, তিনি অন্য একটা বেঞ্চে মামলা স্থানান্তরিত করতে চান, এবং বিচারপতি কেহেল এবং মিশ্র তিনি যথার্থভাবেই বলেছেন, আপনারা কি মনে করেন যে আমরা রাজনৈতিক দলের কাছে মাথা নত করছি? আমি এই কথার প্রসঙ্গে একটা কথা বলি, আসলে এই মুহূর্তে ভারতবর্ষে একটা মানে যখনই ভারতবর্ষের যে স্ক্যাম নেহেরুর সেই একদম আমরা যদি বলি যে স্বাধীনতার পর যে
আমাদের যে সেনানীরা, অতন্য সেনানীরা নেতাজির নেতৃত্বে যেটা করেছিলেন, তাদের কাছ যে ফান্ড, সেটাকে প্রথম আত্মসাতের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কি করে ভারতবর্ষের স্বাধীনতাকে বিস্তৃত করে দেওয়া যায়। আমরা দেখলাম যে ইতালির একটা ফিনামেটিকার প্রশাসন, তার একটা অগাস্ট ওয়েস্টল্যান্ড প্রতিষ্ঠান একটা ডিল করলো, কপ্টার চুক্তি ৩,৫৪৬ কোটি টাকার, এবং তার থেকে ১৩৮ কোটি টাকা ঘুষ নেওয়া হলো। এবং সরাসরিভাবে প্রাক্তন যে সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান, তিনি ৭৬ কোটি টাকা, এবং তারপরে যে লিস্ট পাওয়া গেল, যারা লিস্টের কথা এত বলেন, যে যিনি মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মাইকেল, তিনি তার যে পিটারকে যে তালিকা পাঠিয়েছেন, এবং ইতালির আদালতে যেটা প্রকাশ হয়েছে, এফ ৬০ লক্ষ ইউরো, বিউআর ৮৪ লক্ষ ইউরো, পিওএল ৬০ লক্ষ ইউরো, এপি ৩০ লক্ষ ইউরো, এই নামগুলো বারবার উঠে এসছে। এবং আমরা দেখলাম যে আমাদের দেশের এই যে প্রতিষ্ঠানিক, অর্থাৎ যারা নির্দিষ্টভাবে সরকার চালাতে ব্যর্থ হয়, তারা যখন দেখে যে অন্য একটা সোর উঠেছে, এবং আমার মনে হয় যে রাহুল গান্ধী মনে হয় মার দিকে তাকিয়ে বলছেন, দেখো আমি বাড়ছি মামি। এবং এই দেখো আমি বাড়ছি মামি করতে গিয়ে তিনি যেগুলো বলছেন বা বলার চেষ্টা করছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো যোগ নেই। এবং এই প্রসঙ্গে আমি বলি যে এই ডিলে, কপ্টার ডিলে, সোনিয়া গান্ধীর কাছে সার্সিন ব্যাংক জেনেভাতে এবং পিকটেট ব্যাংক জুরিকে, সেখানে টাকা ট্রান্সফার করা হয়েছে, এই প্রমাণ ভারতীয় তথ্যের ইতালির আদালতে এই রকম জিনিস প্রকাশ পেয়েছে। এবং আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যেটা দেখছি যে প্রতি মুহূর্তে যে সত্যের মুখোমুখি হতে হয়, এটা ঘটনা। যখন রামচন্দ্রের সঙ্গে ভরতের দেখা হয়েছিল, রামস্বামীর আমি অনুবাদ থেকে বলছি, ইজ ইউর ইনকাম মোর দ্যান ইউর এক্সপেন্ডিচার অর ইউর এক্সপেন্ডিচার ইজ লেস দ্যান ইউর ইনকাম। ভরতের কাছ থেকে পাদুকা নিয়েছেন কিনা সেটা প্রশ্ন নয়, সবচেয়ে বড় প্রশ্ন, তুমি তোমার আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রেখে রাজ্য শাসন করতে পারো কিনা। আমাদের রাজ্যটা যখন বারবার দেনার দায়ে আবদ্ধ হয়ে ওই রসাতলের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই মুহূর্তে মনে হয় স্ক্যামকে ধরে মনে হয় নতুন করে একটা বাঁচার সঙ্গী খোঁজার চেষ্টা করা হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পঙ্কজবাবু। আমার শুধু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে, তুমি অধম হলে আমিও কি অধম হব? দুর্নীতির বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ কি উত্তর? আমি দ্রুত আরেকবার দেখাবো গোটা দিন চড়া এই রাজনৈতিক চাপানোতার। 6 महीने में 9 बार सहारा के लोगों ने अपनी डायरी में लिखा है कि हमने नरेंद्र मोदी जी को पैसा दिया है। इनकम टैक्स लोगों ने कहा है इन कागजों पे इंक्वायरी होनी चाहिए। 2.5 साल से इंक्वायरी क्यों नहीं हुई? जब बार बार परिवार तक बात पहुंची है ऑगस्टा वेस्टलैंड में, तो ध्यान बटाने के लिए राहुल गांधी ने ये बेबुनियाद स्टेटमेंट दिया है। ये राहुल गांधी खुद क्या है? 5,000 करोड़ के नेशनल हेराल्ड के सीरियस चीटिंग और फ्रॉड के केस में बेल पर है। আমার প্রস্তাবের পক্ষের পরের বক্তা মৈনাক। আমি পঙ্কজবাবুর সঙ্গে একটা জায়গায় সম্পূর্ণ একমত যে দুর্নীতির অভিযোগ তো নতুন নয়। স্বাধীনতা 47 সালে, 48 সালে জিপ কেলেঙ্কারি, তারপরে 1958-এ যদি আসি, ফিরোজ গান্ধী অভিযোগ করছেন জওহরলাল নেহরুর কাছে, তার অর্থমন্ত্রী টি কৃষ্ণমাচারী, তিনি এক ব্যবসায়ীকে সুবিধে করে দিচ্ছেন, কৃষ্ণমাচারীকে পদত্যাগ করতে হয়েছিল। মৈনাক, আমার একটা কথা বারবারই মনে হচ্ছে যে রাজনীতি এবং দুর্নীতি শব্দ দুটো বড্ড আমরা ইতিহাসে দেখছি বারবার করে বড্ড সিনোনিমাস হয়ে যাচ্ছে, মানে কোথাও এই দুটো শব্দকে আমরা কিছুতেই একে অপরের থেকে সরাতে পারছি না। এবং আমার একটা জিনিস মনে হলো যে আজ যখন জানতে পারছি যে নরেন্দ্র মোদীর এগেনস্টে একটি অভিযোগ যে 52 কোটি টাকার একটা স্ক্যাম, আমরা তো কোথাও একটা সাধারণ মানুষ হিসেবে এই খবরটা আমাদের কাছে আসছে। এবং দুঃখের বিষয় এটাই যে আমাদের কাছে একটা রাজনৈতিক দলের কাছ থেকে বেসিক এক্সপেকটেশন হচ্ছে দেশটাকে নতুন করে বেটার করা, করাপশন ক্লিন আপ করা। আমাদের কাছে একটা রাজনৈতিক দলের কাছ থেকে বেসিক এক্সপেকটেশন হচ্ছে দেশটাকে নতুন করে বেটার করা,
করাপশন ক্লিন আপ করা। এবং যখন প্রথম এই ডিমনিটাইজেশনের কথাটা উঠলো, একটা সন্ধ্যে 8টার সময় জানানো হলো যে 4 ঘন্টার মধ্যে 500 টাকা এবং 1000 টাকার নোটগুলোকে ব্যান করে দেওয়া হবে, এবং পরের দিন থেকে হঠাৎ একটা সারা ভারতবর্ষের মধ্যে কেওয়াস, মানুষের কাছে টাকা রয়েছে, কিভাবে টাকা চেঞ্জ করবে, ব্যাংকের বাইরে লাইন পড়ে যাচ্ছে, পরের দিন ব্যাংক বন্ধ, লোকে বুঝতে পারছে না, লোককে ফোন করছে, লোকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করছে বারবার একই কথা, চতুর্দিকে এক রকমের ডিবেট চলছে যে এটা কি ঠিক করা হলো, চতুর্দিকের মানুষের কাছে শুনছি যে ব্যবসা এফেক্টেড হয়েছে ভারতবর্ষে, সব কিছুইতে আফটার অল আমরা যদি একটা দেশের অর্থনৈতিক দিক থেকে আমরা ভাবি, কোথাও তো এটা আমাদের মানতে হবে যে ব্যবসা এবং ফাইন্যান্স যদি ঠিক থাকে তাহলে কোথাও একটা পলিটিক্যাল পার্টি একদিক দিয়ে কাজটা ঠিকই করছে। সো আমি কিন্তু মানুষ হিসেবে আমি প্রথমে ডিমনিটাইজেশন জিনিসটাকে সাপোর্টই করেছিলাম, এইটাই ভেবে যে কোথাও ভারতবর্ষকে আনকরাপ্ট করাটা খুব ইম্পর্টেন্ট। যখন প্রত্যেকটা মানুষ বলছে যে না টাকার সমস্যা হচ্ছে, আমাদের ব্যবসার প্রবলেম হচ্ছে, কত লোক বলছে তাদের চাকরি চলে যাচ্ছে, কত লোক, একটা সাধারণ ট্যাক্সিওয়ালা পর্যন্ত বলছে সে কোনো কাস্টমার পাচ্ছে না কারণ মানুষের কাছে টাকা নেই, এরকম একটা এবং আমার কাছে এরকমও কত ইনস্ট্যান্স আছে যেখানে একটা বাজারের ছেলে বলছে যে তাকে র্যান্ডাম লোক 1.5 লক্ষ টাকা দিয়ে বলছে যে তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, তুমি আমার হয়ে এই টাকাটা জমা দিয়ে আমাকে বাকি টাকাটা দিয়ে দিও। সো অবভিয়াসলি মানি লন্ডারিং কিছুটা হবে, এটা আমাদের জানাই ছিল, এটা নতুন কিছু নয়। সো আমি কোথাও গিয়ে জিনিসটাকে অবভিয়াসলি সাপোর্টই করবো যে হ্যাঁ কোথাও গিয়ে এভরিথিং শুড বিকাম ইলেকট্রনিক, এবং ট্রান্সপারেন্সির দরকার আমাদের মতো একটা দেশে যেখানে করাপশন, মানে ভারতবর্ষের সঙ্গে করাপশন শব্দটা এত ভালোভাবে জড়িয়ে যে ট্রান্সপারেন্সিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বলেই আমরা সবাই সাপোর্ট করেছি, এবং যতটা দেশ ট্রান্সপারেন্ট হবে সেই জন্যেই আমরা একটা রাজনৈতিক দলকে এনকারেজ করব, বা এরকম একটা সিচুয়েশনে মানুষ এত প্রবলেম, ব্যাংকে ছুটছে, চেঁচামেচি করছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে আমরা কোথাও ভেবে যাচ্ছি যে না করাপশন ক্লিন যদি করতে হয় সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ এইটুকু দায়িত্ব হয়তো নিতে পারবে। কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা আমার মজার লাগছে সেটা হচ্ছে যে যখন নরেন্দ্র মোদীর এগেনস্ট একটা 52 কোটি টাকার অভিযোগ, স্ক্যামের অভিযোগ উঠছে, তখন মনে হয় যে মানে এত ট্রান্সপারেন্সি নিয়ে কথা যখন ওঠে, এতটাই যখন ডিমনিটাইজেশনের কারণটাই আসল কারণ হলো যে আমরা দেশটাকে সিম্পল করে ফেলবো, আরও ট্রান্সপারেন্ট করে ফেলবো, বেসিক্যালি আমরা প্লাস্টিক করতে চাইছি। মানে আজকে একটা সাধারণ মানুষকে যদি বলা হয় যে খবরের কাগজ তুলে দেওয়া হবে, সব কিছু অনলাইন হয়ে যাবে, অবভিয়াসলি একটা সার্টেন সেকশন অফ ভারতবর্ষের মানুষ এখনও তো কাগজটা, সকালে উঠে কাগজটা পড়তে ভালোবাসে, তারা সবাই তো ইমিডিয়েটলি তাদের পক্ষে ল্যাপটপে গিয়ে খবর পড়াটা সম্ভব নয়। সো এত কিছুর মধ্যে দিয়ে যখন সাধারণ মানুষ গেছে, এখন একটা 52 কোটি টাকা স্ক্যাম, তাহলে আমরা বিশ্বাস করবোটা কি? এবং তার থেকেও বড় যেটা আমার ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে আমরা প্লাস্টিক বলতে বুঝি ট্রান্সপারেন্সি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে প্লাস্টিক বলতে কি আমরা আর্টিফিশিয়ালের কথা বলছি, বিকজ সেটা কিন্তু আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। থ্যাংক ইউ। ধন্যবাদ মৈনাক। প্লাস্টিক হাসির দিকে ইঙ্গিত করলো কি না জানি না, তবে রাজনীতিবিদরা আজকে গোটা দিনে খুব কম হেসেছেন, ঝগড়া করেছেন, অথবা অন্যভাবে খুব ভালোভাবে বলতে গেলে একে অন্যের বিরুদ্ধে যুক্তি সাজিয়েছেন। দেখুন, एक जगह 25 करोड़, एक जगह 40 करोड़ 10 लाख। आपको केवल ये कहना है मैंने ये पैसा लिया या नहीं लिया, नहीं लिया तो जांच करवाइए, बात को भटकाइए मत। इधर उधर की बातों से सच्चाई छुप नहीं पाएगी। कुछ लोग विरोध करने में इतना अपना संतुलन खो देते हैं, मैं तो हैरान हो जाता हूं। राहुल गांधी ने तो भूकंप ला दिया, अब आप सफाई न दीजिए, आप अपने न बोलिए। हाँ ना करिएगा तो हम मांग किया है कि सुप्रीम कोर्ट के चीफ जस्टिस के मार्गदर्शन में, देख रेख में कमेटी बना दीजिए और उसका जांच हो जाए, दूध का दूध पानी का पानी। আমার বিপক্ষে শেষ বক্তা মোহিত রায়। মোহিতবাবু, বহুদিন পরে আজ শরৎচন্দ্র মনে পড়ছে। বিলাসী গল্পে একটা বাক্য ছিল না যে অতিকায়স্তি বিলুপ্ত হইয়াছে কিন্তু তেলা পোকা টিকিয়া গেছে, সেরকম দুর্নীতির আরশোলাটা রাজনীতির গর্তে বহু দশক ধরে ভারতবর্ষে টিকে আছে। শুভ সন্ধ্যা।
আমি প্রথমে একটু রাহুল গান্ধীকে নিয়ে পড়ি, তারপর নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জিতে আসা যাবে। টেলিভিশনে আজকাল প্রায় রোজই দেখি একজন প্রিয় ক্রিকেটার বলেন, ভূমিকম্প হলো নাকি? আজকাল তো রোজই ভূমিকম্প হচ্ছে। তিনি এটা খুব নিশ্চিন্তে বলেন এবং চেয়ারে নিশ্চিন্তে বসে থাকেন। আমি খুব ভাবতাম যে ভূমিকম্পটা এত সাধারণ জিনিস। পরে বুঝলাম যে উনি হয়তো আগাম জানতেন যে ভূমিকম্পের নতুন একটি সংজ্ঞা রাহুল গান্ধী দিয়েছেন, যে ভূমিকম্পে নিশ্চিন্তে বসে থাকা যায়। সুতরাং এরকম একটি ভূমিকম্প নিয়ে আমাদের এত উতলা হওয়ার যে কী কারণ আছে, এটা আমার পক্ষে বোঝা খুব মুশকিল। আর ভূমিকম্প ব্যাপারটা রাহুল গান্ধীর জানা ভালো, যে বিষয়টা খুব সবসময় এটা নিয়ে আগাম কিছু বলা মুশকিলের। 2009 সালে ইতালিতে একটা বড় ভূমিকম্প হয়, মধ্য ইতালিতে। 6 জন বিখ্যাত ওখানকার ভূবিজ্ঞানী তার কয়েক মাস আগে সরকারি বিবৃতি দিয়েছিলেন যে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হবে না। তারপরেই ভূমিকম্প, প্রায় 300 লোক মারা যান, কয়েক হাজার লোক আহত। তাদের বিরুদ্ধে মামলা হলো, তাদের জেলও হয়ে গিয়েছিল এবং কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ। এটা 2009 সালের ঘটনাটা, 12 সালে ক্ষতিপূরণ, 2014 সালে অবশ্য তারা বিখ্যাত বিজ্ঞানী তাদের ছেড়ে দেওয়া হয়। এখন আমি ভাবছি যে রাহুল গান্ধী যে এই ভূমিকম্পের কথা বলে আমাদের ভয় দেখালেন, তার জন্য উল্টোভাবে ভূমিকম্প হলো না, এর জন্য যে আমাদের ট্রমা হলো, তার জন্য ভারতীয় দণ্ডবিধিতে কিছু করা যায় কিনা। এখন আমি ভাবছি যে রাহুল গান্ধী যে এই ভূমিকম্পের কথা বলে আমাদের ভয় দেখালেন, তার জন্য উল্টোভাবে ভূমিকম্প হলো না, এর জন্য যে আমাদের ট্রমা হলো, তার জন্য ভারতীয় দণ্ডবিধিতে কিছু করা যায় কিনা। এবং এজন্য আমার মনে হয় প্রশান্ত ভূষণের কাছে যাওয়াই ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে এই প্রশান্ত ভূষণ যিনি মামলা করে যাচ্ছেন, তার একটা অর্গানাইজেশন আছে, সেন্টার ফর পাবলিক লিটিগেশন। এই বছরের 13ই জানুয়ারি 2016 সালে সুপ্রিম কোর্ট প্রশান্ত ভূষণকে বলছেন, our impression today is that you have no mechanism to scrutinize or verify the information which form the basis of filing the PILs. 1 বছরে 50টা PIL করেছেন প্রশান্ত ভূষণ। তারপরেও বলছেন, সুপ্রিম কোর্ট বলছে, your organization should not become an instrument in the hand of commercial rivals. এবং যে প্রশ্নটা বারবার হচ্ছে, অনেকেই বলছেন যে মামলা করা হচ্ছে না কেন, কি মামলা করবেন বলুন তো? সুপ্রিম কোর্ট প্রশান্ত ভূষণকে বলে দিয়েছেন যে এই সবে কিছু হবে না, আপনি আরও কিছু নিয়ে আসুন, জানুয়ারি মাসে শুনবো। তো প্রশান্ত ভূষণ বলেছেন যে উনি নাকি আরও অনেক কিছু ডকুমেন্ট আনবেন। এবং আরও মুশকিলের কথা, রাহুল গান্ধীর যেটা আরও মুশকিল, যে আমার তো অনেক সময় মনে হয়েছিল যে উনি জুলে ভার্নে টার্নে পড়ছেন। ওই যে পৃথিবীর অ্যাক্সিসটা যদি একটু পাল্টে দেওয়া যায়, তাহলে উত্তর মেরু থেকে বরফগুলো চলে আসতে পারে মধ্যসাগরে, উনি এরকম একটা ভূমিকম্প করার কথা ভাবছিলেন। কিন্তু এই স্ক্রিপ্টটাও উনি চুরি করেছেন অরবিন্দ কেজরিওয়াল থেকে। কারণ এইসব কথা মাস 2 আগে তো অরবিন্দ কেজরিওয়াল সাহেব দিল্লি বিধানসভায় বলেছেন, এবং সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল সাহেব একটা স্লোগানও দিয়ে দিয়েছেন, আগে আগে চলে হাম, পিছে আয়ে কংগ্রেস। সুতরাং মুশকিলটা হয়েছে যে রাহুল গান্ধী এখনও রাজনীতিতে সাবালক হয়ে ওঠেননি। তীর নরেন্দ্র মোদীর দিকে কোনো ব্যাপার নয়। নরেন্দ্র মোদীর তীর তো 2002 সাল থেকে চলছে, এবং সেই তীর সারা ভারতবর্ষের সেকুলার বুদ্ধিজীবী বিদ্বজ্জনরা একসঙ্গে বেড়েছেন, দেশে মারেননি। বিদেশের সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তারা সেই তীর মেরে চলেছিলেন। তার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে দেশে দেশে। কিন্তু ভারতের মানুষ দেখেছেন যে একজন মানুষ শিরদাঁড়া সোজা করে এই সব মানুষদের কাছে কখনো মাথা নত করেনি। তারা তাকে প্রধানমন্ত্রী করেছেন। আজকে সারা দেশ বিদেশ তাকে আমন্ত্রণ করে নিয়ে যায়। সুতরাং এই সব যাত্রাপালার তীরে নরেন্দ্র মোদীর কিচ্ছু হবারই কথা নয়। এবার আসি আমাদের রাজ্যের ব্যাপারে। সবাই প্রতিবাদ করছেন কালো নোটের, সত্যি কথাই অনেকেই করবেন, বিভিন্নভাবে করবেন। মায়াবতী করবেন, লালু প্রসাদ করবেন, মুলায়ম সিং যাদব করবেন, এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এটা খুব চেনা স্ক্রিপ্ট, এ নিয়ে খুব একটা মাথা ব্যথা হবার কারণ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাজ্ঞান কম, তিনি প্রধানমন্ত্রীকে গুন্ডা, চোর এই সব বলছেন। তারপরে অনেকে অবশ্য বলছেন এতেই বোঝা যায় চোরের মার বড় গলা। কিন্তু তার থেকে অন্য একটা বড় কারণ আছে পশ্চিমবঙ্গের ভাববার জন্য। এটা শুধু কালো টাকার ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে গত 1 মাসে একটা ঘটনা ঘটে গেছে,
কালিয়াচক বলে একটা জায়গা আছে, আপনারা নাম জানেন? বেশ কয়েক মাস আগে সেখানে 2 লক্ষ মানুষ একটু সাম্প্রদায়িক মিছিল করে পুলিশ থানা জ্বালিয়ে দিয়েছিল, গ্রাম ভেঙেছিল, মন্দির ভেঙেছিল, প্রশাসন কিছু করেনি। সেই কালিয়াচক যেখানে আফিং চাষ হয়, নকল টাকার কারবার হয়, অস্ত্র কারবার হয়, সেই কালিয়াচকের মানুষ গত 1 মাসে সুস্থ জীবনে ফিরে গেছেন। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এই সুস্থ জীবন ফিরিয়ে আনছেন। পশ্চিমবঙ্গকে যারা মৌলবাদীদের আঁকড়া করেছে, অস্ত্রের কারখানা করেছে, এই সমস্ত কিছু ভেঙে দিচ্ছেন নরেন্দ্র মোদী। তাই পশ্চিমবঙ্গ যারা চালান তাদের অনেক বেশি চিন্তা হয়েছে, তারা অনেক বেশি চিন্তা করছেন। সবশেষে আমি রাহুল গান্ধীর কাছে একটি আবেদন করব যে এত কিছু ভাববেন না, সবার সব কিছু হয় না। আপনি ফিরে যান, রাজনীতি থেকে ফিরে যান, নতুন করে ভাবনা চিন্তা করুন। একেবারে যদি আমাদের আজকের ভাষায়, অর্গানিক ভাষায় বলি, তাহলে বলতে হয় একেবারে মানাইছে না রে, আপনাকে এই রাজনীতিতে একদমই মানাচ্ছে না, আপনাকে এখনও কেউ সাবালিক বলে ধরছেন। আপনি ভাবছেন ফিরে গেলে লজ্জা হবে, কিচ্ছু লজ্জার নেই। আপনি আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটা একটু অনুবাদ করে পড়িয়ে নেবেন। ছেলেটা সকালে গিয়ে ট্রেন ফেল করেছে, ট্রেন ধরতে পারেনি, তখন সে ভাবছে এবার কি করবে। সে এবার ফিরছে, আল মাহমুদ বলছেন, বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি কেমন শূন্য হয়ে যায়, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো। আপনার লজ্জা থাকবেন না, আপনি চলে গেলে ভারতীয় রাজনীতি আরেকটু সুস্থ হবে। ধন্যবাদ। ধন্যবাদ মোহিত বাবু। হ্যাঁ, আমার শেষ রাউন্ড ওপেন ফোরাম। আমি বিরোধী পক্ষকে তাদের বক্তব্য সম্পর্কে 2-1টি বিষয় আমি বলতে চাই। প্রথমত, তারা সকলেই প্রমাণ করার চেষ্টা করেছেন যে অন্য দলগুলি এবং অন্য রাজনৈতিক নেতারা কতটা দুর্নীতিপরায়ণ, কিন্তু এতর দ্বারা প্রমাণিত হয় না যে নরেন্দ্র মোদীর সমস্ত অভিযোগের ঊর্ধ্বে আপনারা কেউ একথা প্রমাণ করতে পারেননি যে রাহুল গান্ধী যে অভিযোগ এনেছেন সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। এটা তথ্য প্রমাণ সহযোগে আপনারা একজনও বলতে পারেন। রাহুল গান্ধী অ্যাক্সেস করিনি আমি। দ্বিতীয় কথা, সুমন যেটা বলেছেন একেবারে সঠিক সত্য কথা বলেছেন। আপনারা বলেছেন সুপ্রিম কোর্ট বলেছিল মিথ্যে কথা, আদৌ সুপ্রিম কোর্ট কথা বলেনি। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেটা হচ্ছে যথেষ্ট প্রমাণের প্রয়োজন, সেই প্রমাণের অভাব দেখে আমরা এটাকে খারিজ করছি। এটা গেল 2। 3, আমি আশ্চর্য হচ্ছি দেখে যে আজকে ধরুন আমি বা আমার পাড়ায় একজন কেউ অন্যের বিরুদ্ধে একটা অন্যায় আচরণ করেছি, তাহলে কি আপনারা সবাই সচেষ্ট হবেন যে আমি কতটা খারাপ লোক সেটা প্রমাণ করতে? না, যার বিরুদ্ধে অভিযোগ আনিত হয়েছে তাকে নির্দোষ প্রমাণ করতে আপনারা সচেষ্ট। আমি শুধু বলি একবার যে মামলাটা এখনো খারিজ হয়নি। না, আমি শেষ করিনি। আমি যেটা বলতে চাইছি, তাহলে আপনারা সমস্ত আক্রমণের লক্ষ্য হচ্ছে আপনাদের রাহুল গান্ধী, এবং আপনারা আপনাদের মধ্যে 2জন তারা এই বক্তব্য রেখেছেন যে রাহুল গান্ধী সাবালকত্ব অর্জন করেননি, এবং সেই জন্যে আপনারা দুঃখ প্রকাশ করেছেন। আপনারা তাকে উপদেশ দিয়েছেন যে সে সাবালকত্ব অর্জন করুক, কিন্তু সাবালকত্ব যাচাই করার অধিকার কি আপনাদের শুধু অন্য কারণ নেই? সেটা দেশের মানুষ বিচার করবে, সেই বিচারের অধিকার আপনারা দেশের মানুষের হাতে। শেষ কথা মানুষ বলবে, কিন্তু সুপ্রিম কোর্টের যে অবজারভেশন বিটুইন দ্য লাইন্স বললে সুপ্রিম কোর্ট কি বলছে সেটা অত্যন্ত পরিষ্কার। রাহুল গান্ধী সাবালক কি নাবালক বিষয়টি বড় কথা নয়, বড় কথা হলো আপনার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গরাজ আর সেই ছোট্ট শিশুটি কিন্তু রাহুল গান্ধী নন। কমনওয়েলথ কেলেঙ্কারিতে একজন বন্ধুকে তার নিজের প্রভাব খাটিয়ে কয়েক হাজার কোটি টাকার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছিল।
ওয়েস্টল্যান্ডের যে কথা কাপটার যে কথা উঠেছে, সেখানে তিনি এখন জামিনে আছেন। তিনি উলঙ্গ রাজার এই ছোট্ট শিশুটি নয় যে রাজা তোর কাপড় কোথায় জিজ্ঞাসা করবে। দেশের প্রধান সাধারণ মানুষ নয়, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশের প্রধানমন্ত্রী অবশ্যই নির্দোষ। আজ পর্যন্ত গুজরাটে দাঁড়িয়ে কংগ্রেসের কোন নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো দুর্নীতির শব্দ তোলেনি। কোন অভিযোগকে নিয়ে তাকে চিরঞ্জিত বাবু আগে বলে দিলেন তিনি দুর্নীতি বলুন, ফরেন রিজার্ভ দেখুন, এফডিআই দেখুন, ভারতবর্ষকে এমন জায়গায় নরেন্দ্র মোদী দেবেন যে 2020 সালে ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ধরে ইউরো নিয়ে নয়, পাউন্ড নিয়ে নয়, রুপি নিয়ে মার্কেটিং করবে। লেস ক্যাশ সোসাইটি চাই, ক্যাশলেস নয়। বক্তৃতা শেষ হলে আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে যেদিন আমি এখানে ছিলাম, আমি এবিপি আনন্দের একটা প্রোগ্রামের জন্য এসেছিলাম, যে প্রোগ্রামটা হয়নি, কারণ 8টার সময় বক্তৃতাটা ছিল, সেখানে করতে আমাদের প্রোগ্রামটা হয়নি। কিন্তু তারপরের দিন পেটিএমের যে ফুল পেজ বিজ্ঞাপনটা দেখলাম, এটা কি করে পসিবল হলো এটা একটু জানতে চাইছি একটা। আর 2 নম্বর হচ্ছে যে এখানে 3 কোটি টাকা যেটা জমা পড়ে গেল সঙ্গে সঙ্গে, এই দুটো একটুখানি প্রশ্ন আছে, একটু যদি উত্তর দেন ভালো লাগবে। পেটিএমের যে বিজ্ঞাপনের কথা আপনি বলছেন, এই আনন্দবাজারের ফলে আমাদের মাননীয় সঞ্চালক সুমনদের উপস্থিতিতে এটা আলোচনা হয়েছে এবং সুমনদেই নিজেদের চেয়ার থেকে স্বীকার করে নিয়েছে এই প্রযুক্তির জঙ্গে এটা সম্ভব। উনি বলেছেন টাইম ফ্রেম এই কোম্পানিটা কি করে জানলো? সম্ভব, শ্রমিক বাবু সম্ভব তো বটে, অবশ্যই শ্রমিক বাবু অবশ্যই সম্ভব। আর রাত্রি 8টার সময় যদি কেউ স্টেটমেন্ট করেন, সেটা রাত্রি 12টার সময় পরের দিন সেটা প্রিন্টে আনা যায়। শ্রমিক আরেকটা কথা বলবো, প্লিজ 2 ঘন্টার মধ্যে আনা যায়। আচ্ছা, তুমি এটা সমর্থন করো যে দেশের প্রধানমন্ত্রীকে একটা প্রাইভেট সংস্থা, সেটা জিও হতে পারে, আমি নাম করেই বলছি, সেটা পেটিএম হতে পারে, তার ছবি দিয়ে বিজ্ঞাপন করা তো তাকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা। 1 সেকেন্ড, তো তোমায় আমি স্মরণ করিয়ে দিই যে সুপ্রিম কোর্টের একাধিক এই রায় নিয়ে বিতর্ক হয়েছে। সেলিব্রিটিরা বলছে আমি একটা সফট ড্রিঙ্কস খাচ্ছি, তার সেটা খারাপ হলে, সেটা কেউ অসুস্থ হলে দায় আমার নয়। এবার কেউ যদি মামলা করেন যে আমি এই সংস্থার প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বিজ্ঞাপন হয়েছে, এটা আমি প্রতারিত হয়েছি, প্রধানমন্ত্রী দায়ী, কটা মামলা আটকাবে তুমি? আমি বলছি একটা ভারতবাসী হিসেবে, একটা বেসরকারি কোম্পানির মডেল হিসেবে প্রধানমন্ত্রীর মুখ, পরের দিন সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শ্রমিক অর্থনীতিতে এটা পরের দিন নয়, একটা সমান্তরাল অর্থনীতিতে তুমি সম্পূর্ণ ক্যাপিটালিস্টদের বা পুঁজিবাদকে অস্বীকার করে দিতে পারো না। অস্বীকার নয়, আমি দেশের প্রধানমন্ত্রীকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে আমার ব্যক্তিগত প্রোডাক্টটা বিক্রি করে করাপশনের গোড়া এটা। এটা খুব সম্মানের নয়। শ্রমিক বাবু, আপনারা যখন করতে ইউপিএ 2 এর সময় যখন পার্লামেন্ট স্ক্যামের বিরুদ্ধে, একের পর স্ক্যামের বিরুদ্ধে যখন পার্লামেন্ট আটকে গেছিল, কাজ হতে পারেনি, তখন আপনাদের ওই সম্মিলিত প্রতিবাদে, একভাবে নাও নানা প্রতিবাদে পার্লামেন্ট না চলার ফলে কংগ্রেস মিনিস্টার একের পর এক পদত্যাগ করতে বাধ্য হয়। একেবারে বিপর্যস্ত হয়ে, উন্মোচিত হয়ে, নগ্ন হয়ে তারা পদত্যাগ করতে বাধ্য হয়। 2 এটা মনে রাখতে হবে যে মোদির বিরুদ্ধে যা যা এভিডেন্স এখন অব্দি আমাদের কাছেও আছে, আমার কাছেও আছে এভিডেন্স, যা এভিডেন্স পাওয়া গেছে, কোর্ট বলছে সাফিসিয়েন্ট নয়। কোর্ট কি ওয়ার্ডগুলো ইউজ করছে আমি বলে দিই, বলেছে জিরো, ফিকটিশাস, নট অথেন্টিক, নন অথেন্টিক। আমি আপনি নিজেই বলেছেন আরো উনি আনবেন বলেছেন, তথ্য আনবেন, কি আনবেন সেটা একটা জিনিস, কিন্তু পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে যখনই কোনো অভিযোগ আসে, এটা ন্যাচারালি আসে। রিজু যিনি মন্ত্রী হোমেন, তিনি অস্বীকার করেছেন, এনডিটিভিতে ইন্টারভিউ দিয়ে অস্বীকার করেছেন। অস্বীকারটা করবেন ধরে নিচ্ছি আমরা, কিন্তু সেই অস্বীকার পর্যন্ত না করে যারা তুলছেন তাদের একটা ব্যক্তিগত স্তরে আক্রমণ হচ্ছে, এখানে সন্দেহটা দানা বাঁধছে। তাহলে কি কোথাও অভিযোগের ক্ষেত্রে কোথাও একটা কোনো ধরনের বাস্তব ভিত্তি, অত করাপশনে অত কংক্রিট এভিডেন্স পাওয়া যায় না। আপনার প্রশ্নের শ্রমিকবাবু, অত কংক্রিট এভিডেন্স পাওয়া যায় না। কিন্তু দেখুন আর একটা উদাহরণ দিই, ইটালির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইমপিচমেন্ট, ব্রাজিলের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, IMF এর প্রধান গিলটি হয়েছেন। আমাদের সাংবিধানিক প্রধান ফেস করুন। যখন গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, যখন সুপ্রিম কোর্ট তার অবজারভেশন দিয়েছে,
যখন সুপ্রিম কোর্টের একটা ডাইরেক্টিভস আছে যে সাফিসিয়েন্ট প্রমাণ তাকে নিয়ে আসতে হবে, তখন সেই অভিযোগের উপরে ভিত্তি করে আপনি একজন মানুষকে দোষী সাব্যস্ত করে যে কাজটা চিরঞ্জিত বাবু করলেন, এটা ওনার কাছে আমি আশা করিনি। যদি সরাসরি বললেন যে 52 কোটি টাকা নরেন্দ্র মোদী নিয়েছেন এবং তারপর আমি আমার কথা এবং তার সঙ্গে তুগলো কি বললেন, আশা করা যায় না প্রধানমন্ত্রী হিসাবে যখন অভিযোগটা আসেনি, উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই সময় আপনি সুজাত বাবু, আপনি দীর্ঘদিন মানবাধিকার কর্মী, আপনার আপনি শুধু একটা কথা উত্তর দিন, আপনি শুধু একটা প্রশ্নের উত্তর দিন, আপনি একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ললিত মোদীতে যাবেন না, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। 2004 থেকে 2014 ক্ষমতার অলিন্দে নিরবিচ্ছিন্নভাবে কংগ্রেস তার আধিপত্য বিস্তার করেছিল, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। কেন তখন কেন গুজরাটের কেন কোনো কংগ্রেস আপনি ইররিলেভেন্ট কংগ্রেস, হতাশ, পরাজিত রাহুল গান্ধী আমি এক্স্যাক্টলি এটাকে ভারতীয় সংসদ করতে চাই না এই মুহূর্তে। আমার মনে হয় যে শোভনবাবু যেটা বললেন যে এটা নয় যে কোল্ড ড্রিঙ্কসের যেমন নায়ক নায়িকাদের ছবি দেওয়া হয়, তার পরিবর্তে তাকে পারিশ্রমিক দেওয়া হয়। নরেন্দ্র মোদীকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি, ওটা ডিজিটাল ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি চাকরি করে শুনুন একই বিষয়ে মানুষ দারিদ্র সীমার নিচে, কোন পরিবারের জন্য? দ্যাট ইজ দ্য এপিক সেন্টার অফ কারাপশন। কতুর ঘর হচ্ছে ওই গান্ধী পরিবার হচ্ছে দুর্নীতির কতুর ঘর। সাহারার এই ডায়েরি সম্পর্কে একটা কথা বলি, আপনি উত্তর দেবেন। আমি খালি একটা কথা বলছি, যে যা কিছু অ্যাকিউজিশন করবে প্রাইম মিনিস্টারের নামে, আই এম অ্যান অ্যাক্টর, সেই জন্যই বলছি, তিনি একটু শ্রাগ করে সেটাতে রসিকতা দিয়ে মকারি করে কাটিয়ে দিয়ে চলে যাবেন। না না না, অভিযোগটা তো যথেষ্ট অথেন্টিক হতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে জানুয়ারি মাসে আমি এখন আপনার নামে একটা অভিযোগ করব, এটা হবে? আমি একটা অন্য কথা বলছিলাম, আমি যে কথাটা বলছি, শরীরী ভাষা এবং শব্দ চয়ন একান্তই রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন সেটাও যেমন ব্যক্তিগত, নরেন্দ্র মোদীও যে ভাষায় বলেছেন সেখানেও কোনো অশালীনতা নেই, সেটাই ব্যক্তিগত। প্রধানমন্ত্রী সৎ, এটা প্রমাণ স্যার এক সেকেন্ড। দুই, আমার প্রশ্ন হলো এক সেকেন্ড, অমল বাবু এক সেকেন্ড। পাথর মেরে মারবে ফরমান দিয়েছে, পাথর ছুড়ছে পশ্চিমবঙ্গে, ছুড়ে মারার। শ্রমিক, তুমি যখন তুলনাটা করলেই আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। তুমি দ্বিতীয় বক্তা ছিলে, তোমার বক্তব্যের মধ্যে আমার যদি খুব ভুল না হয় 3 থেকে 4 বার তুমি সারদার কথা আনলে। তুমি যে উদাহরণটা দিলে সেটা হচ্ছে যে বিজেপি এই ইত্যাদি অভিযোগের পর এতবার এতগুলো উপনির্বাচন এবং নির্বাচনে জিতেছে, সঠিক? তার মানে কি তুমি এইটা বলতে চাইলে শ্রমিক যে নির্বাচনে জয় পেয়েছে বলে কোনো দল বা কোনো ব্যক্তি কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তোলা যাবে না? যদি তাই হয় তাহলে তুমি সারদার কথা তুললে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে, আমি বলেছি যে যখন সারা দেশে দাঁড়িয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বলছে যে এই মুহূর্তে দেশের মানুষ নরেন্দ্র মোদীকে উৎখাত করতে চাইছে, যখন মানুষ ওই প্রচন্ড শারীরিক অসুবিধা সত্ত্বেও লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক তখন নির্বাচন। বুঝতে পেরেছি। আমি তাহলে শ্রমিক, আমি দ্বিতীয়বার নিশ্চিত হচ্ছি যে তুমি দুর্নীতি, মানে আমি নিশ্চিত বলতে পারি যে শেষ কথা বলে না, এক্স্যাক্টলি তুমি দুর্নীতির অভিযোগের সঙ্গে নির্বাচনের জয়কে মেলাচ্ছ না। সম্পূর্ণ আপনাকে আমি বলছি স্যার, আমি আপনাকে বলেছিল আপনি স্যার, আপনাকে আমি আমাকে একবার বলতে দিন, আপনারা যে সাহারার ডায়েরি নিয়ে কথা বলছেন, এই সাহারার ডায়েরিটা অনেক পুরনো ব্যাপার। আইপিএল এর একটা কথা বলছি, পুরনো হতে প্লিজ আমাদের একটা কথা বলা হয় যে কারাপশন ইজ আ বেসিক মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন।
এটি উদ্ধৃতি করে একবার কলকাতায় এসে চোর আবাসস্বামী বলেছিলেন যে আজকে দেশের রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছেন কারাপশন অ্যাকসেপ্টেড ওয়ে অফ লাইফ। এই যে ধারাবাহিকতা, এই যে মানুষের বিশ্বাস, এই বিশ্বাসটা তৈরি করবার জন্য দীর্ঘ 60 বছর ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস, আর বাকি কয়েকদিন কিছু অকংগ্রেসীর জামাগায় দিয়ে কংগ্রেসের ক্ষমতায় ছিল। আমার বক্তব্য হচ্ছে, আমি শেষ করতে দিচ্ছি, আমি বলছি সমস্ত রাজনীতির সমস্ত মানুষ তো ধোয়া তুলসী পাতা হতে পারে না। আমার বক্তব্য এক জায়গায় আমি স্টিক করে আছি যে ভারতবর্ষে রাজনৈতিক দুর্নীতির আঁতুর ঘর হচ্ছে ওই পরিবারটি। তারা পার্টিকে ধ্বংস করেছে, দেশের সম্পত্তি। আপনারা আতুর ঘর থেকে অনেকখানি নিয়ে এগিয়েছেন, এটাও কোনো আপত্তি নেই। অটল বিহারী আতুর ঘর আপনারা ওটাকে আরো বিস্তীর্ণ করে অভিযোগ কোনোদিন ওঠে অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে? শুনুন, একটা সময় যখন নতুন টিচার এসছে স্কুলে রেজাল্ট খারাপ হচ্ছে, বলছে সব আগের জন্য। শুনুন, আপনার একটা অভিযোগ এর আগেও হয়েছে, কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টের কিছু অবজারভেশন আছে। এই সময় এক মিনিট শ্রমিকদা, আমায় বলতে দিন, এই সময় রাহুল গান্ধী একই জিনিস যেটা আগে বলা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের কিছু অবজারভেশন আছে, এই বিষয়টি যখন আবার রাহুল গান্ধী বলছেন, তার কোনো বিন্দুমাত্র গুরুত্ব থাকে যে সেই বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে কাউকে কিছু বলতে হবে প্রধানমন্ত্রীকে? কথাটা তো বলাই হয়ে গেছে আগে, এবং তা নিয়ে মামলা চলছে। আপনি এতগুলো বাক্য যে ব্যবহার করলেন সেটাই তো প্রমাণ করছে যে গুরুত্ব আছে। না, গুরুত্ব আছে না, আমি এতক্ষণ বললাম যে আপনারা এত গুরুত্ব দিচ্ছেন বলে আমাদের বলতে বাধ্য হচ্ছে, যদি না হলে এখানেও বলবেন যে আপনারা তো, আমরা বলে যাচ্ছি আপনারা কোনো উত্তর দিচ্ছেন না। কালকে ঠিক মৈনাক এখনো বলার সুযোগ পায়নি। মৈনাক, একটা রসিকতা, কালকে রবিশঙ্কর প্রসাদ এসে সংবাদ মাধ্যমের দিকে আবেদন জানিয়েছেন যে সংবাদ মাধ্যম রাহুল গান্ধীরটা যেন না দেখায়। তো সাংবাদিকরা বলেছেন আপনি তো রাহুল গান্ধীর প্রশ্নেরই এতক্ষণ উত্তর দিলেন, এত সমালোচনা করলেন, তাহলে আপনারটা কি করে দেখাবো? আচ্ছা, আমি তাদের এই শব্দটা বলেনি, ওনার বলার উদ্দেশ্য ছিল যে রাহুল গান্ধীকে এই মুহূর্তে খুব একটা কেউ একটা বেশি গুরুত্ব দিচ্ছে না, তার দলের লোকেরা। উনি রাজনীতির ভাষা বলেছেন, সংবাদ মাধ্যমে চিন্তা করে দেখবেন যেরকম নন ইস্যুকে তুলে প্রাসঙ্গিক হবে। আমার মুশকিল হচ্ছে, আমার স্মৃতিটা খুব তীক্ষ্ণ প্রায়শই। উনি বলেছেন রাহুল গান্ধীর এই মুহূর্তে কোনো টিআরপি নেই, আপনারা কেন যেটা টিআরপি নেই সেটা দেখাবেন, আপনাদের ওপর ছেড়ে দিলাম যে দেখাবেন কিনা। সাংবাদিকরা চমৎকার উত্তরটা দিয়েছেন যে তাহলে আপনারটা কি করে দেখাবো, আপনি তো রাহুল গান্ধীর ওপরই বলছেন। সরি ময়না, আমার কাছে আমি এটা বুঝতে পারছি যে ইট ইজ নট প্রুভেন ইন কোর্ট যে 52 কোটি টাকার স্ক্যামটা ইজ ভ্যালিড, কিন্তু একটা দেশে যেখানে জাস্ট ভারতবর্ষ ডিমনিটাইজ করা হয়েছে, তাতে প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী, এবং তাদেরকে একটা ভাবে ভুক্তভোগী নয়, স্ট্রাগল করতে হয়েছে, ছোটাছুটি করতে হয়েছে। সেখানে যখন একটা অভিযোগ ওঠে, একটা স্ক্যাম, একটা 52 কোটি টাকা স্ক্যামের অভিযোগ ওঠে, সেখানে সেটাকে কি মানে একটা জাস্ট হেসে ওটাকে অ্যালিগেশনটাকে জাস্ট একটা রসিকতা দিয়ে কাটিয়ে দেওয়াটা কি ইজি? মানে আমরা কি আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা কি কোনো ক্লারিফিকেশন চাইবো না? সমবায় ব্যাংকে 6000 অ্যাকাউন্ট সিজ করেছে রিজার্ভ। আমি ওর প্রসঙ্গে একটা প্রদেশের পরের নাম এসে গেছে পশ্চিমবঙ্গে, সুতরাং এটা নয়। তার মানে এটাকে যদি অস্বীকার করে, ডিমনিটাইজেশনকে সরাসরি এই দুর্নীতিকে সমর্থন করতে হবে, সমান্তরাল ব্ল্যাক মানিকে মেনে নিতে হবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থায়, দীর্ঘদিন ব্যবস্থা চলবে। শ্রমিক, আমি ওর প্রসঙ্গে অনেক কিছু বলার থাকবে, আমি সমর্থন করি। একটা পয়েন্ট খালি যেটা ও বলেছে সেটাই অ্যাড করছি, যেটা আমি বলছিলাম সেটাই। যদি ওনাকে যদি এখন বলা হয় 52 কোটি টাকার জন্য ওনার সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি না বা কথা বলতে পারি না, যদি বলি যেটা প্রমাণিত নয়, তাহলে একটা লোক 5000 টাকা নিয়ে গেলে তাকে ব্যাংকে একজনের কাছে জবাবদিহি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে কেন? সে কি অপরাধ করেছে? আপনি বোধহয় ভুল করছেন। গতকাল বলছি না, গতকাল ওই সিদ্ধান্তটা কার্যকরী হয়নি, রোলব্যাক হয়েছে। যে কোনো মানে না নির্দেশ দিয়ে নির্দেশ ফিরিয়ে নিতে হতে পারে, হয়নি না, নিতে হতে পারে। তার আগে তীব্র সমালোচনা হয়েছে। আমার কথাটা শুনুন, নির্দেশ পরিস্থিতি অনুসারে আমার সময় প্রায় শেষ। আপনাদেরই দলনেতা অটল বিহারী বাজপেয়ী
5 বছর ধরে তিনি ভারতের প্রধানমন্ত্রিত্ব করেছেন। সকলের দলমত নির্বিশেষে সকলে শ্রদ্ধা অর্জন করেছেন। কোনোদিন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি এবং তিনি কোনোদিন 10 কোটি টাকা সুদ পড়েননি। আপনাদের প্রধানমন্ত্রী তিনি নাকি চাওয়ালা ছিলেন, তার জমি জমা বিশাল সম্পত্তি ছিল, এরকম কোনো প্রমাণ নেই। তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, সেখান থেকে আমাকে শেষ করতে দিন। তিনি হলেন প্রধানমন্ত্রী। তিনি যে দেশে আপনি একটু আগে স্বীকার করলেন যে একটা বিপুল অংশ দারিদ্র্য সীমার নিচে, যে দেশ সম্পর্কে আন্তর্জাতিক সমীক্ষায় সম্প্রতি বেরিয়েছে যে সবচেয়ে বেশি বৈষম্যমূলক দেশ পৃথিবীতে, 1 নম্বর রাশিয়া, 2 নম্বর ভারতবর্ষ, সেই দেশের প্রধানমন্ত্রী কি করে, কোন বিবেচনায় তিনি 10 কোটি টাকার সুদ পড়েন, যেখানে পুরনো গল্প নয়, এটা অনেকবার তো চর্চা হয়ে গেছে। দেশের মানুষ নন, লক্ষ লক্ষ দেশবাসী দেশের মানুষ নন, তার অন্যের বিদগ্ধ সাংবাদিকরা নন, শুধু ভারতবর্ষের আপামর দরিদ্র জনসাধারণ নন, সমস্ত বিরোধী দলনেতা প্রবীণ জননায়ক যারা আছেন তারা সমেত, রাহুল গান্ধী বাদ দিয়ে কংগ্রেসের তাবড় যারা নেতা আছেন, আমি তারাও এই নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত 52 কোটি টাকা নিয়েছেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় এমনকি আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার সময় শেষ। বিশ্বাস করুন, এই আজকে যে প্যানেলটা আমরা করেছি তাতে একজন বর্তমান বিধায়ক আছেন, একজন প্রাক্তন বিধায়ক আছেন, কিন্তু দুজন, একজন বর্তমান একজন প্রাক্তন বিধায়ককে নিয়ে আলোচনাটা প্রায় সংসদের মতো হয়ে যাবে এমনটা আমি সত্যিই ভাবিনি। আমার সময় এখানেই শেষ। আমাদের দুর্ভাগ্য যে এত আলোচনা, এত যুক্তি, পাল্টা যুক্তি, এই সমস্ত কিছু আমরা বললাম দুর্নীতি নিয়ে। হ্যাঁ, স্বাধীনতার এত বছর পরও দুর্নীতি নিয়ে এতটা সময়, এতটা এয়ার টাইম আমাদের ব্যবহার করতে হলো। ভালো থাকবেন এবং এইরকম একটা দিনের স্বপ্নে যেখানে দুর্নীতি নিয়ে চাপানুতরে সাধারণ মানুষের এতটা সময় ব্যয় না হয়। শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে রকস্টোন এলইডি টিভি। দেখুন, শুনুন, বুঝে কিনুন। পাওয়ার্ড বাই অলিভ্যালেন্ট বডি অয়েল, ত্বকে আনে দ্বিগুণ চমক। সহযোগী নিবেদক রুবি ক্যান্সার সেন্টার, ফার্স্ট NABH অ্যাক্রেডিটেড ক্যান্সার সেন্টার ইন কলকাতা। প্রান্তিক স্কুল বইয়ের জগতে নতুন পথের দিশারি। প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ, আনপুট ডাউনেবল রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM।